নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজ শনিবার, আর শনিবার দুপুর মানেই গল্প কথার হাত ধরে পাড়ি জমানো ভয়ের দুনিয়ায়। আজকেও শুনবেন গল্প কথার এক বিশেষ নিবেদন, শাম্মী জাহান সুমির কলমে নিশিরাত্রি। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন, তাদের কাছে অনুরোধ, আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নিজেরা শুনে যেমন আনন্দ পাচ্ছেন, তেমন বন্ধু বান্ধব পরিজনদের মধ্যেও ছড়িয়ে দিন আমাদের গল্প। তাছাড়া গল্প ভালো কিংবা খারাপ যাই লাগুক না কেন, কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের প্রত্যেকটি মন্তব্য আমাদের কাছে পরবর্তী কাজের অনুপ্রেরণা। চলুন তবে আর সময় নষ্ট না করে এগোনো যাক আজকের বিশেষ নিবেদনের দিকে। আপনারা শুনবেন শাম্মী জাহান সুমির কলমে নিশিরাত্রি। ঘড়িতে তখন রাত 12টা। ঘরের দেওয়ালে টিকটিক শব্দে কাঁটা ঘুরছে। বাইরে মৌনী অমাবস্যার ঘুটঘুটে নিরেট অন্ধকার। দূর শ্মশানের দিক থেকে এইমাত্র একঝাঁক শেয়াল আর কুকুরের বুকে কাঁপন ধরানো কাতর আর্তনাদ ভেসে আসতে শোনা গেল। রাত্রির শোবার ঘরের কোণে একটা নাইট ল্যাম্প চলছে, যার নরম নীলাভ আলোয় ঘরটা আধা অন্ধকার। ক্লান্ত রাত্রি লেপের নিচে অঘরে ঘুমোচ্ছে। এহেন নিস্তব্ধ পরিবেশে হঠাৎই একটা বিজাতীয় শব্দ হতে শুরু করল। ঘরের খোলা জানলার দিক থেকে আসছে ওটা। ভালো করে শুনলে বোঝা যাবে একটা চাপা, টেনে টেনে গোঙানির মতো কণ্ঠস্বর। জানলার দিক থেকে বয়ে আসা বাতাসে ভর করে সে শব্দ আছড়ে এসে পড়তে লাগলো বিছানায় শুয়ে থাকা রাত্রির কানে। শব্দটা এতটাই বিকৃত যে রাত্রির ঘুম নিমেষের মধ্যে ছুটল। একটু ধাতস্থ হয়ে লেপের নিচ থেকে কান খাড়া করতে শুনতে পেল একটা ঘড়ঘড়ে কণ্ঠস্বর, যেন কেউ টেনে টেনে কথা বলার চেষ্টা করছে, কিন্তু এক শব্দের সাথে আর এক শব্দ এমনভাবে মিশে যাচ্ছে যে তার কোনো অর্থই বোঝা যাচ্ছে না। বদলে একটা ঘড়ঘড়ে বিকৃত আওয়াজ হচ্ছে। ইতিমধ্যে ঘরের মধ্যের আলোটিতেও কেমন যেন কম্পন ধরল। বাইরে থেকে আসা রাতের যাবতীয় শব্দ এক এক করে থেমে গিয়ে চারপাশে এখন বিরাজ করছে একটা দম বন্ধ করা গুমোট ভাব। রাত্রির গায়ে কাঁটা দিল। শিরদাঁড়া বেয়ে নামলো এক বরফ শীতল স্রোত। তবুও কি ভেবে ও লেপের নিচ থেকে মুখটা বার করল। শব্দটা ভাঙা ভাঙা ভাবে তখনও আসছে, কখনো একটানা, কখনো থেমে থেমে। ভীত সন্ত্রস্ত চোখে রাত্রি একবার ঘরের মধ্যে দৃষ্টি বোলায়। কই, সবই স্বাভাবিক, কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। এবার চোখ ঘুরিয়ে কিছুটা কৌতূহল আর সাহসে ভর করে নীল আলোর বাইরে থাকা জানলার গাঢ় অন্ধকারের দিকে তাকায় সে। তবে ক্ষণিক চেয়ে থেকেও সেখানে কিছু দেখতে পায় না। বিকৃত শব্দটা এরই মধ্যে কখন যেন থেমে গিয়েছে। রাত্রির মনে সাহস ফিরে আসে। সে বিছানা ছেড়ে ওঠে এবার। আর ঠিক এই সময় ঘটে ঘটনাটা। কার্তিকের মাঝামাঝি। গ্রামে তখন হাড় কাঁপানো শীত।
কিন্তু তারই ভেতর ঘরের মধ্যে আচমকা একটা তপ্ত বাতাস চক্কর কাটতে শুরু করে। একটা বিশ্রী কটু গন্ধে ঘরটা ভরে যায় মুহূর্তে। রাত্রি নাকে কাপড় চাপা দেয়। কি একটা গন্ধ না? আর ঠিক তখনই ঘরের ভিতর ঘুরতে থাকা সেই গরম বাতাসটা রাত্রির শরীরে এসে ঝাপটা মারে। ওমা! চোখ বন্ধ করে স্থির হয়ে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপতে লাগে সে। ধীরে ধীরে চারপাশের গুমোট পরিবেশটা আবারও স্বাভাবিক হয়। আস্তে আস্তে চোখ খুলে এদিক ওদিক দেখে রাত্রি। ঘরের নীলচে আলোটাও স্থির হয়েছে। পায়ে পায়ে সে এগোয় জানলাটার দিকে। এই সময় দেখে দূরের অন্ধকার আকাশ থেকে একটা রক্তলাল ফানুস উঠতে উঠতে এসে ওর জানলার ঠিক পাশের শিশু গাছটার ডালে আটকায়। থেকে থেকে এই আতশবাজির মৃদু আওয়াজটাও কানে আসছে ওর। ওদের এই ছোট্ট গ্রামটিও আজ সেজে উঠতে পারত মাটির প্রদীপ আর রং মশালের আলোয়। কিন্তু নিশির হঠাৎ ওভাবে চলে যাওয়ায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ছোট্ট এই গ্রামটা জুড়ে ওদের জ্ঞাতি ভাইদেরই বসবাস। সহসা কালী পুজোর সকালে ঘটনাটা ঘটে। সিলিং ফ্যানের থেকে নিশির নিথর দেহটা ঝুলতে দেখা যায়। দৃশ্যটা নিশির মাই প্রথম দেখে। চিৎকার করে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়েছিলেন নিশির বিধবা মা কমলা দেবী। জেম্মার চিৎকার শুনে রাত্রি যখন ওপর থেকে নিচে নেমে আসে তখন বাড়িতে বেশ ভিড় জমেছে। পাড়ার বেশ কিছু ছেলে মিলে জেম্মার ঘরের সিলিং থেকে ঝুলতে থাকা নিশির নিথর দেহটা নিচে নামিয়ে আনছে। হাতটা এলিয়ে আছে এক ধারে। ডান নাকের ফুটো দিয়ে একটা সরু রক্তের রেখা গড়িয়ে আসছে থুতনির নিচে। নিশির কাঁধের ওপর অনাদরে ঝুলছে কালো কারে বাঁধা একটা বিনুনি। গতকাল রাতে রাত্রেই বেঁধে দিয়েছিল। শ্যাম্পু করা চুলগুলো এমন করে কার দিয়ে শক্ত করে বাঁধলে চুলগুলো বেশ কোঁকড়ানো দেখায়। তাই প্রত্যেক রাতে শোয়ার আগে রাত্রি নিশির আর নিশি রাত্রির চুলগুলো এমন শক্ত করে কার দিয়ে বেঁধে দেয়। দুই বোন সন্ধ্যাবেলায় এলো চুলে শাড়ি পরবে, প্রদীপ জ্বালবে, ফুলঝাড়ু পোড়াবে, আরো কত পরিকল্পনাই না হয়েছে সারা রাত জুড়ে। আর সকাল হতে না হতেই কেন এভাবে চলে গেল নিশি তার আদরের রাত্রিকে একা করে? রাত্রি যেন কিছুতেই বুঝে উঠতে পারছে না ব্যাপারটা। এটা আদেও বাস্তব নাকি তার দুঃস্বপ্ন? না, দুঃস্বপ্নেও তো সে এমন কখনো কিছু ভাবতে পারবে না। তাহলে এই কঠিন বাস্তবকে সে মেনে নেবে কি করে? গায়ের ডাক্তার করিম চাচা এসে বললেন, মনে হচ্ছে বেশ কয়েক ঘন্টা আগেই ঘটেছে মৃত্যুটা। অবশ্য সদর হাসপাতালে পাঠালে ডাক্তাররা ময়না তদন্ত করে মৃত্যুর সঠিক সময়টা বলে দিতে পারবে। রাত্রির বাবা শিবেন সাহা চিৎকার করে ওঠেন, না না না, আমার নিশিমাকে নিয়ে আর কোনো কাটা ছেঁড়া আমি করতে দেব না। আমার অভাগী মা এমনিতেই অনেক কষ্ট পেয়ে চলে গেছে। আর নয়, আর কোনো ছুরি কাছির আঘাত আমি আমার ছোট্ট সোনা মেয়েটার গায়ে লাগতে দেব না, দেব না মারে। শিবেন বাবুর এই বুক ফাটা কান্না উপস্থিত সকলকে স্তব্ধ করে দিল। গায়ের সকল লোক ভালো করেই জানে শিবেন সাহা নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন ওর এই বাপ মরা ভাইজিটিকে। নিজের জন্মদাত্রী মেয়ে রাত্রি কিংবা একমাত্র ছেলে কোমলের চেয়েও ওর সমস্ত পৃথিবীটা জুড়ে ছিল এই নিশি। রাত্রির মনের পর্দায় ভেসে উঠতে লাগলো অতীতের সব সুমধুর মুহূর্তগুলো। বাড়ির উঠোন ও বারান্দা, বিকেলের সোনালি রোদ, পাখির কিচিরমিচির। দাওয়ায় বসে রাত্রি নিশির চুল বেঁধে দিতে দিতে আক্ষেপের সুরে বলছে, ইস দিদি, তোর চুলটা কি ভালো রে,
আমার তেমন কোকড়ানো চুলই ভালো লাগে। উত্তরে নিশি বলে, দূর পাগলি, তোর মতো এমন কোমর ছাপানো চুল যদি আমার থাকতো, আর তা দিয়ে যদি এই লম্বা বেনি বানিয়ে তোর মতো ঢং করে বেনি দুলিয়ে ঘুরে বেড়াতে পারতাম, তাহলে যে কি ভালো হতো। দিদিভাই, এটা কিন্তু ভালো হচ্ছে না। আমি আমি ঢং করি আমি। এই সময় শিবেন সাহা হাট থেকে ফিরে সাইকেলটা উঠোনে স্ট্যান্ড করে চিরকালের অভ্যেস মতো হাঁক পারলেন। নিশি, ও নিশি মা, কোথায় গেলি রে? আরে এই দেখ, তোর কাকু হাট থেকে তোর জন্য কি এনেছে। নিশি আর রাত্রি সামনে এসে দাঁড়ায়। শিবেন সাহা ঝোলার ভেতর থেকে সুন্দর একটা রেশমি ওড়না আর বেলি ফুলের মালা বের করে নিশির হাতে তুলে দিলেন। এই দেখে রাত্রি ঠোঁট ফুলিয়ে তীব্র অভিমানী গলায় বলে, বাবা, তুমি রোজ রোজ হাট থেকে এসে শুধু নিশি নিশি জপ করো। সারাদিন তোমার শুধু নিশি আর নিশি। এই বাড়িতে যে রাত্রি বলেও একজন থাকে, সেটা তো তোমার মনেই থাকে না। আদর করে রাত্রির গাল টিপে দিয়ে মিষ্টি হাসে নিশি। এমন কথা বলে না, কাকু তো তোকে কত ভালোবাসে। নে, এই ওড়নাটা তুই নে, আর আমি এই বেলি ফুলটা চুলে গুজে নি। রাত্রি, তুই অভিমান করিস না। নিশি শুধু আমার ভাইজি নয় রে, ও আমার বর্দা দেবেনের একমাত্র স্মৃতি। বর্দা যেদিন মারা গেল, সেদিন আমি ওর নিথর দেহের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম, নিজের রক্তের চেয়েও এই মেয়েটাকে আমি বেশি আগলে রাখবো। রাত্রি, তুই তো আমার মেয়ে রে, আমার প্রাণ। আমার নিশি যে আমার মা। স্মৃতির সেই সব মধুর দিনগুলোর কথা মনে পড়তেই রাত্রির চোখটা ঝাপসা হয়ে গেল। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল ওর রাশ ভারী বাবা কিভাবে নিশির নিথর দেহের ওপরে আছড়ে পড়ে কাঁদছেন। সে মানুষটা যে নিশিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত, সে নিশির সহসা এমন মর্মান্তিক মৃত্যু কিভাবে মেনে নেবেন? রাত্রি হতভম্বের মতো ঠায় দাঁড়িয়ে রইল। এমনকি পাড়ার মা কাকিমারা যখন নিজেদের ভিতর ফিসফিসিয়ে বলতে থাকে, আরে বাবা, এমনটা তো হওয়ারই ছিল। বাড়িতে দুটো সম্মত মেয়ে থাকা সত্ত্বেও অমন একটা আদা দামরা একটা পুরুষ মানুষ কি দুবেলা বাড়িতে আনে? হ্যাঁ, তাই না তাই কেন গো বাপু? আমাদের মেয়েরা কি আর লেখাপড়া করে না? লেখাপড়া তো হয় জানি, স্কুল হয়, কলেজে হয়, তা বলে সেই লেখাপড়া বাড়িতে টেনে আনার কি দরকার? এই সমস্ত কটু কথার অর্থ রাত্রি বুঝতে পারলেও আজ আর তার প্রতিবাদ করতে ইচ্ছে করে না। এক দৃষ্টে প্রাণপ্রিয় দিদির দিকে তাকিয়ে থাকে সে। তার চোখে কোনো জল নেই, মা জিম্মার মতো মুখে কোনো বিলাপও নেই। পাড়ার শুভাকাঙ্ক্ষী কিছু মানুষেরা রাত্রিকে ধরে ঝাঁকিয়ে দিয়ে বলতে থাকে, রাত্রি মারে একটু চোখের জল ফেল, দিদি খানসে চলে যায়। রাত্রে একটু কাঁদ, একটু কথা বল। এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকে না মা। দিদি যে তোকে চিরকালের মতো ছেড়ে চলে যাচ্ছে, কিছু তো বল, কিছু তো কর রে মা, কিছু তো বল। কি রে? কাঁদ রে মা, কাঁদ। দিদিটা তোরে রেখে এইভাবে চলে গেল, তুই একটু কাঁদবি না মা। তবে রাত্রির সেসবে কোনো ভ্রুক্ষেপ নেই। ও এক দৃষ্টে নিশির নিথর দেহটা দেখছে। সেখানে উপস্থিত কিছু কুচুটে শ্রেণীর মানুষেরা নিজেদের চিরাচরিত অভ্যেসে নিশির চরিত্রে কাদা ছোড়াছড়ি করতে চাইলেও সে চেষ্টা খুব একটা ফলপ্রসূ হয় না। এমন প্রাণোচ্ছল মেয়েটা যে কেন এভাবে নিজেকে শেষ করে দিল, এখন সেই প্রশ্ন খুঁজতেই ব্যস্ত গোটা গ্রাম। দুপুরের কথাগুলো ভাবতে ভাবতে জানলার চৌকাঠে মাথা ঠেকিয়ে নিঃশব্দে চোখের জল ছড়িয়ে চলে রাত্রি। দিদিকে ছাড়া এই জীবন সে কাটাবে কি করে? আবার দুপুরের সেই কঠিন বাস্তবটা মনে পড়ে যায়। নিশিকে স্নান করিয়ে চন্দন পরিয়ে সাজিয়ে খাটিয়ায় শুইয়ে কয়েকজন লোক নিয়ে চলে যাচ্ছে। রাত্রিও উদ্ভ্রান্তের মতো তাদের পিছু পিছু হাঁটতে লাগে। ওদের বাড়ি থেকে শ্মশান হেঁটে মিনিট 20 পথ। আগে থেকেই জলঙ্গির পাড়ে কাঠের চিতা সাজানো ছিল।
সেখানেই নিশিকে শুইয়ে তার দেহটা জ্বালানো হয়। দাও দাও করে যখন আগুন আকাশ ছুঁতে চায়, তখন কত কথা মনে পড়ে রাত্রের। এই নির্জন শুনশান শ্মশান ভূমিতে দুই বোন কত দস্যিপনা করে বেরিয়েছে, আর আজ সেই শ্মশানে সেই দুই দস্যি মেয়ের একজনের অন্তিম সংস্কার চলছে। এ রূঢ় বাস্তবটাকে বড় যেন অসহ্য লাগে রাত্রির। এই সত্যিটাকে সে মানতে পারছে না। কাঁদতে কাঁদতে রাত্রি ছুটে গিয়া আছড়ে পড়ে বিছানায়, বালিশে মুখ গুজে কেঁদে চলে। আর 5টা কালী পুজোর মতো আজকে ওদের এই ছোট্ট গ্রামটা সেজে উঠতে তো পারত। গত রাতে দুই বোন মিলে বেলি ফুলের মালা গাঁথতে গাঁথতে কত পরিকল্পনাই না করেছিল। নিশি আর রাত্রি মিলেই তো ছোট্ট এই গ্রামটাকে মাতিয়ে রাখত, বিশেষ করে এই কালী পুজোর দিনগুলোতে। গায়ের কচি কাচাদের নিয়ে সমস্ত আড়ম্বর নিশিরাত্রিই করত। নিশি আর রাত্রি তুতো বোন হলেও গ্রামে ওরা মানিকজোর নামেই পরিচিত ছিল। আর আজ রাত্রি একা। চোখের জল বালিশ থেকে গড়িয়ে পড়ে বিছানা ভিজিয়ে দিতে লাগলো। এই সময় রাত্রির অগোচরেই আবারও তার ঘরের লাইটটা কাঁপতে আরম্ভ করল। যদি এই ক্ষণে তৃতীয় কোনো ব্যক্তি রাত্রির সেই বিছানার দিকে নজর দিত, তাহলে সে নিশ্চয়ই দেখতে পেত রাত্রির খাটের পিছন দিক থেকে ধীরে ধীরে একটা কালো ধোঁয়া নির্গত হচ্ছে, আর সেই ধোঁয়া একটু একটু করে পুঞ্জীভূত হচ্ছে রাত্রির ঠিক মাথার উপর। এখন একটা কালো ধোঁয়াটে অবয়ব নিঃশব্দে ঝুঁকে পড়ে রাত্রির মুখটা দেখছে। সময়টা কার্তিকের মাঝামাঝি। শীতও পড়েছে জাকিয়ে। কুয়াশা আর গাঢ় অন্ধকারের চাদরে ঢাকা গ্রামীণ মেঠো পথ ধরে হেঁটে চলেছে দুটো প্রাণী। শ্বশুরবাড়ি থেকে কালী পুজোর বাসি নিমন্ত্রণ খেয়ে গ্রামে ফিরছিলেন প্রধান দামোদর সাহা। রাত বিরেতে এইসব পথ ধরে হাঁটা চলা গ্রামের মানুষের কাছে ভয়ের হলেও তার কাছে কিন্তু নিতান্তই সাধারণ ব্যাপার। এককালের দুঁদে ডাকাত। যতই ভুল পাল্টে আজ সভ্য গ্রাম্য প্রধান হোক না কেন, ভেতরের সেই ডাকাবুকো ভাবটা তো আর মরে যায়নি। তবুও আজ হাঁটতে হাঁটতে বুকের ভেতরটা কেমন যেন একটা করতে লাগলো তার। আসলে অনেকক্ষণ ধরেই একটা বিজাতীয় শব্দ কানে আসছে। প্রধানের গা ঘেঁষে ঠিক তার ছায়ার মতো লণ্ঠন আর টর্চ হাতে হেঁটে চলেছে ওর বিশ্বস্ত অনুচর গাল কাটা কানাই। কুয়াশার কারণে টর্চের আলোটা বেশি দূরে এগোতে পারছে না, তাই মাঝে মাঝে হ্যারিকেনের আলোটাকেই ভরসা করে এগোতে হচ্ছে। শব্দটা আরও একবার শুনতে পেল দামোদর। কুকুরের কান্নার শব্দ ছাপিয়ে খুব মৃদু একজোড়া নুপুরের রিনরিনে শব্দ যেন। আওয়াজটা বাতাসে ভেসে বারবার দামোদরের কানে এসে ধাক্কা মারছে। হাঁটতে হাঁটতে এবার থমকে দাঁড়ালো সে। তারপর এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে নিয়ে কানাইকে উদ্দেশ্য করে বলল, কানাই, ও কানাই, একটু দাঁড়া তো বাপু, শুনতে পাচ্ছিস? কি শুনবো গুরু? কিসের কথা বলছেন? নূপুর, একজোড়া নূপুরের আওয়াজ। এই নিঝুম মাঠে এত রাতে নূপুর পায়ে কে ঘুরবে বলতো? কি বলছেন কর্তা? ও আপনার মনের ভুল। কুকুরের কাউকেচালি ছাড়া তো কিছুই শুনি না। আবারও চলতে শুরু করে দুইজনে। কানাইয়ের কানে সেই শব্দ না পৌঁছালেও দামোদর বাবুর কানে এবার যেন ঘন ঘন আসতে লাগলো। আবার থমকে দাঁড়ায় দামোদর। কিরে কানাই, তুই এখনো শুনতে পাচ্ছিস নে? ওই যে শোন, নূপুরের শব্দটা পরিষ্কার শুনছি যে। কানাইও থমকে দাঁড়িয়ে আবারও কান খাড়া করে।
কিন্তু এবারও ব্যতিক্রমী কিছু সে শুনতে পায় না। একটু যেন বিরক্তি নিয়েই বলে, আরে কর্তা, বলছি তো ও আপনার মনের ভুল। আমি কিছু শুনতে পাচ্ছি না। চলেন তো, মেলা রাত হয়েছে। কি রে কানাই, তুই কি আমাকে আদেশ করছিস? বড় সাহস বেড়েছে না তোর? তোর কি মনে হয় আমি বানিয়ে বানিয়ে বলছি এসব? শব্দটা কানে যাচ্ছে না? কথাটা বলেই কানাই বুঝেছিল ঝোঁকের বশে মালিককে এহেন কথা বলা তার ঠিক হয়নি। মালিক রেগে গেলে কুকুর দিয়ে খাওয়াবে। তাই পরিস্থিতি বেগতিক দেখে সাফাই গাওয়ার সুরে বলে, মার্জনা করবেন কর্তা, মানে আমি ওভাবে বলতে চাইনি। আরে রাত বাজছে, ঠান্ডাও পড়ছে মন্দ নে, তার মধ্যে আবার আপনার ঠান্ডার ধাত, তাই বলছিলাম কি নে। চল চল, মেলা ফ্যাচ ফ্যাচ করতে হবে না। দামোদরও মনে মনে নিজেকে সামলালো। তার থেকে এমন কম পদস্থ একটা লোকের কাছে এভাবে বারংবার অপদস্থ হলে মান কমে বই বাড়ে না। তাই আর দ্বিধা না করে নিজেকে সংযত করে দ্রুত পায়ে হাঁটতে লাগলো। যা শোনা যায় যাক। চারপাশের কুয়াশার চাদরটা ইতিমধ্যে আরো ঘন হয়ে নেমে এসেছে। মেঠো পথ ধরে দুইজন দ্রুত এগিয়ে চলল। চলতে চলতে কানাইয়ের নজর এড়িয়ে বারবার দামোদর বাবু পিছন ফিরে ফিরে চাইছিল। সেই সাথে টর্চটাকেও এদিক ওদিক ঘুরিয়ে দেখে নিচ্ছিল। না, কোথাও সত্যিই কিছু নেই। ইস, কানাইয়ের সামনে এমন আচরণ করলে ভবিষ্যতে এসব পা চাটা মালগুলো তো গলা কাটতে উদ্যত হবে। নিজের মনে নিজেকেই ধিক্কার জানাতে লাগলো প্রধান দামোদর সাহা। পরিস্থিতিটা ঠিক করবে বলে এবার নিজেই বেশ একটু গম্ভীর গলায় বলল, কি রে কানাই, তুই কি ভাবছিস কর্তা ভয় পায়? কর্তার সে চণ্ডাল রূপের কথা নিশ্চয়ই ভুলে যাসনি। এতক্ষণ এদিক ওদিক টর্চের আলো ঘোরাতে বেজায় ব্যস্ত ছিল দামোদর। সেইভাবেই সে কথাটা বলেছিল। তবে এই কথার একটা কাঙ্ক্ষিত উত্তর আশাও করেছিল সে। কিন্তু তেমন কোনো প্রত্যুত্তর কানাইয়ের দিক থেকে না আসায় সামনের দিকে তাকাতেই থমকে যায় দামোদর। কানাই, কানাই গেল কই? এই তো এখানেই ছিল, গেল কোথায়? তার ছুড়ে দেওয়া টর্চের আলো চারপাশের ঘন কুয়াশার চাদরে বাড়ি খেয়ে ফিরে আসছে। তার ভেতর কানাইয়ের কোনো চিহ্নই নেই। এই তো আমার সামনে সামনে আলো ধরে হাঁটছিল, বেটা হারামির বাচ্চাটা গেল কোথায়? গলা তুলে কানাইয়ের নাম ধরে ডাকতেই যাবে, হঠাৎ আলোর গণ্ডির মধ্যে থেকে কিছু একটা যেন চকিতে সরে যেতে দেখল সে। ধরাস করে উঠল এককালে ডাকা বুকো ডাকাত দামোদর প্রধানের বুকটাও। এবার সে পাগলের মতো হাতের টর্চটা এদিক ওদিক ঘোরাচ্ছে। যে জিনিসটা একটু আগে আলোর গণ্ডির ভেতর থেকে ছিটকে গেল তাকে পুনরায় আবার সেই গণ্ডির মধ্যে আনার চেষ্টা করছে। কিন্তু কোথায় কি? ঘন অন্ধকারের দেওয়ালে আলো ধাক্কা খেয়ে ফিরে আসছে কেবল, তা ব্যতীত কোথাও কিচ্ছু নেই। হঠাৎ শব্দটা এবার দামোদর বাবুর কানের কাছে বেজে উঠল। চমকে উঠে ছিটকে একপাশে সরে গেল সে। ঝিনি শব্দটা এখন মনে হচ্ছে একটা বৃত্ত তৈরি করে দামোদরের চারিদিকে অবিরত ঘুরে চলেছে। কে কে ওখানে? সামনে আয়। এই প্রশ্নের কোনো উত্তর এলো না। তার বদলে একটা খিলখিলে অট্ট হাসি শোনা গেল। হাসির শব্দে মাঠ যেন কেঁপে উঠল। কে তুই? কে? এবার হাসিটা ধীরে ধীরে একটা পৈশাচিক ঘরঘরানিতে পরিণত হল। কুকুর আর শেয়ালের চিৎকার থাকলেও পাশের মানুষটার হাঁটার শব্দ যে শোনা যাবে না
সেটা হতে পারে নাকি? তবুও গালকাটা কানাই এতক্ষণ পর খেয়াল করল, লক্ষ্য করে সে একা একা হাঁটছে, পাশে কর্তা নেই। ব্যাপারটা বুঝতে পেরেই লণ্ঠন মাথার উপরে তুলে হাতের টর্চের আলো এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে যে পথ ধরে সে এগোচ্ছিল সেই পথেই কিছুটা পিছিয়ে গেল সে। কর্তা, এই কোথায় গেল? ও কর্তা, বলি গেলেন কই? কর্তা! ডাকতে ডাকতে বেশ কিছু দূর গিয়েও কর্তাকে খুঁজে পেল না। কোন দিকে যাবে কি করবে ভাবছে, এমন সময় হঠাৎ কিছুতে একটা ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়ে সে। ওরে বাবা রে! লণ্ঠনটা হাত থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে নিভে যায়। টর্চটা ছিটকে গিয়ে মাটিতে পড়ে চলতে থাকে। তার আলোটা ট্যারচাভাবে একদিকে গিয়ে পড়ে। পায়ে একটা মোক্ষম মোচকা লেগেছে কানাইয়ের। ও কি ভোগান্তি বলো দিনি! একে তো কর্তা, তার মধ্যে আবার পাখানা। ও এ কি কর্তা! কর্তা! ও কর্তা! যন্ত্রণায় গোঙাতে গিয়েও থমকে যায় কানাই, কারণ টর্চের আলোটা যেখানে গিয়ে পড়েছে সেই গণ্ডির মধ্যে দামোদর প্রধানের নিথর দেহটা ঘাড় মোটকে পড়ে আছে। কর্তা! কর্তা! ও কর্তা, সারা দেন না কেন? কর্তা, কি হলো? বারবার কর্তার নিস্পন্দ শরীরটাকে ধরে ঝাঁকা দিয়েও যখন কোনো ফল হয় না, তখন কানাই কি করবে, কি করা উচিত কিছুই বুঝে উঠতে না পেরে ফ্যালফ্যাল করে কর্তার দেহের দিকে চেয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে নির্জন শ্মশান মাঠের বুকে শোনা যায় এক অপার্থিব নারকীয় অট্টহাসি। কানাইয়ের বুক আতঙ্কে কেঁপে ওঠে। কানাই ভয়ে কাঁপতে কাঁপতে জোর করে চোখ তুলে ওপরে তাকায়। ও আশা ভেদ করে ও যা দেখে তাতে ওর চিৎকার করার শক্তিটুকু লোপ পায়। ওর ঠিক সামনেই এসে দাঁড়িয়েছে এক বিভৎস নারী মূর্তি। তবে সে মূর্তি মাটিতে দাঁড়িয়ে নেই, শূন্যে ভাসছে। তার এক মাথা এলোমেলো চুল হাওয়ায় উঠছে। রক্ত জবার মতো টকটকে বিভৎস লাল দুটো চোখ থেকে গাঢ় কালচে রক্ত অবিরল ধারায় গড়িয়ে পড়ছে। একপাশে নাকের ফুটো দিয়ে একটা সরু রক্তের রেখা ঠোঁট বেয়ে থুতনির নিচে নেমেছে। সবচেয়ে ভয়ঙ্কর সেই মূর্তির হা করা মুখ। সে মুখ থেকে বেরিয়ে এসেছে কুচকুচে একটা কালো জিভ, আর সেই জিভটা এদিক ওদিক সাপের শরীরের মতো লোলুপ ভঙ্গিতে ঘুরিয়ে খিলখিল করে অট্ট হাসিতে ফেটে পড়ছে সে। কানাই আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ানোর সাহস পেল না। মাটি থেকে ছিটকে উঠে মরিয়া হয়ে দৌড়তে শুরু করল। অন্ধকারের বুক চিরে কাঠের জঙ্গল পার হয়ে সে পাগলের মতো দৌড়াতে দৌড়াতে অবশেষে ওদের গোপন ডেরার দরজায় এসে আছড়ে পড়ল। হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকে সজোরে কাঠের ভারী দরজাটা বন্ধ করে খিল তুলে দিল। তারপর দরজায় পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। একটা ক্ষীণ স্বস্তি এলো মনে। যাক, এই চার দেওয়ালের মধ্যে সে অন্তত সুরক্ষিত। বাবা! কিন্তু কানাইয়ের এই মনের ধারণা ভুল প্রমাণ হতে বেশি সময় লাগলো না। যে ঘরটার মধ্যে এসে সে দাঁড়িয়েছে তারই একটা কোণ থেকে ভেসে আসছে শব্দটা। প্রমাদ করল কানাই। চারপাশের অন্ধকারে নিজের হাতটাও সে দেখতে পাচ্ছে না, কিন্তু পরিষ্কার অনুভব করতে পারছে একজোড়া নূপুরের রিনঝিন শব্দ ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। কানাইয়ের সমস্ত শরীর অবশ হয়ে গিয়েছে। দেওয়াল ঘেঁষে সে মেঝেতে পড়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তার আগেই একটা শক্ত হিমশীতল হাত এসে চেপে ধরল তার গলা।
এই অলৌকিক শক্তি কানাইয়ের মতো বিশাল পুরুষালী শরীরকে অনায়াসে শূন্যে উঁচিয়ে ধরল। শক্ত হাত দুটো কানাইয়ের নলির ওপরে এমন নৃশংসভাবে চেপে বসেছে যে এতটুকু বাতাসের জন্য হাহাকার করছে তার ফুসফুস। পায়ের নিচে সামান্য একটু মাটি ছোঁয়ার জন্য শূন্যে পা দুটো ছটফট করতে লাগলো। তবে সে ছটফটানি কয়েক সেকেন্ডের মাত্র। আর তারপরেই কানাইয়ের শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে ঝুলে পড়ল। গ্রাস করল এক চিরকালীন নিস্তব্ধতা। সকাল হতে হতে গ্রাম জুড়ে হইচই রব পড়ে গেল। কাল রাতে কারা যেন প্রধান বাবুকে মেরে রেখে গিয়েছে। গালকাটা কানাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবার সন্দেহ গেল গালকাটা কানাই নিজের মালিককে খুন করে পালিয়েছে। গ্রাম জুড়ে হুলিয়া বেরোল। কানাইকে দেখলেই যেন থানায় খবর দেওয়া হয়। ছোট গ্রাম, তাই চাঞ্চল্য ছড়িয়েছে প্রত্যেক ঘরে ঘরে। অল্প সময়ের মধ্যে এতগুলো অঘটন ঘটে যাবে কেউ আজ করতে পেরেছিল নাকি? সকলের মুখে এখন সেই নিয়েই আলোচনা। কেবল রাত্রি কেমন ঘোরের মধ্যে চলে গিয়েছে, নিজের ঘরের থেকে বেরোচ্ছেই না। কোনো রকমে দুটো খাবার মুখে গুজে দৌড় দিয়ে আবার ঘরে এসে বসেছে। রাত তখন প্রায় 1টা। রাত্রি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল। সারাদিন কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছে মেয়েটা। আজও ওর চোখে ঘুম নেই, চুপচাপ পড়ে আছে বিছানায়। এমন সময় টেবিলের দিক থেকে একটা খসমস শব্দ আসে। কোথা থেকে একটা কালো বাতাস ধেয়ে এসে খোলা জানলা দিয়ে তার ঘরে ঢুকেছে, আর সেটাই এখন ঘরের মধ্যে ঘুরপাক খাচ্ছে। শব্দটা কানে যেতেই রাত্রি কান খাড়া করল। পরক্ষণেই বুঝল টেবিলের উপরে রাখা খাতাপত্রগুলো খসমস শব্দে উঠছে। বিছানায় উঠে বসার চেষ্টা করতেই অনুভব করল ওর গায়ের ওপরে থাকা কালো রঙের লাল প্রিন্টের লেপটা ওর বুকের ওপর ক্রমশ ভারী হয়ে বসছে, যেন কেউ অদৃশ্যভাবে ওর বুকের ওপরে চেপে বসেছে। ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। চিৎকার করতে চাইল, কিন্তু ওর জিভ আড়ষ্ট হয়ে গিয়েছে। মুখ থেকে কোনো শব্দই বেরোলো না। এমন সময় ঠিক ওর কানের কাছে, একেবারে কাছে একটা শব্দ হয়। রাত্রি চোখ দুটো শক্ত করে বন্ধ করে বিছানার চাদরটা খাবলে ধরে। ওর মনে হচ্ছিল ওর হৃৎপিণ্ডটা এখনই বন্ধ হয়ে যাবে। এইভাবে কতক্ষণ দম আটকে রাত্রি পড়েছিল সে নিজেও জানে না। যখন ওর হুঁশ ফিরল তখন দেখল সারা শরীরটা ঘামে ভিজে গিয়েছে। পোশাক লেপ্টে রয়েছে শরীরের সাথে। ভোরের ম্লান আলো। চণ্ডীমণ্ডপের চারপাশের প্রাচীন গাছগুলো থেকে দু একটা কাকের কর্কশ ডাক ভেসে আসছে। গ্রামের মেঠো পথ দিয়ে যে কজন মানুষ দল বেঁধে ফিসফিস করতে করতে হেঁটে যাচ্ছে তাদের সকলের মুখেই প্রধানবাবুর সেই রহস্যময় মৃত্যুর চর্চা। প্রাচীন চণ্ডীমণ্ডপটার চাতালে চাদর মুড়ি দিয়ে বসে আছেন শিবেন সাহা। ওর সামনে কুশাসন পেতে বসে মোটা চশমার ওপর দিয়ে পুঁথি দেখছেন পাড়ার বৃদ্ধ পুরোহিত মশাই। শিবেনবাবুর চোখ দুটো লাল, মুখটা চুন হয়ে গিয়েছে, আর ওর বলিষ্ঠ শরীরটা আজ কেমন যেন কুঁকড়ে। আসলে এত বড় ধাক্কা বোধহয় তার শরীর মেনে নেয়নি। প্রাণের চেয়েও প্রিয় ভাইজি নিশির এমন আকস্মিক চলে যাওয়া এই রাশভারী মানুষটাকেও এক রাতেই যেন বুড়িয়ে দিয়েছে। পুরোহিত মশাই পুঁথি থেকে চোখ তুলে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি দিনকাল পড়ল বলো দেখি শিবেন। হ্যাঁ, মা কালীর পুজোটা এবার শ্মশান হয়ে গেল আমাদের সাহাপাড়ায়।
প্রথমে তোমার ঘরের মেয়েটা, আর তার 24 ঘন্টা কাটতে না কাটতেই গাঁয়ের প্রধান দামোদরবাবুর শরীরটা শ্মশানের মাঠে মরে পড়ে রইল। গাল কাটা কানাইটারও কোনো হদিশ নেই। গাঁয়ের বাতাসটা কেমন যেন ভারী ঠেকছে হে। শিবেন সাহা চাদরটা একটু শক্ত করে গায়ে জড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলে, প্রধানের মৃত্যুটা, না 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 না, পুরোহিত মশাই, যে ধরিবাজ আর ডাকাবুকো মানুষ ছিল সে, ওর এমন দশা কে করতে পারে আমি ভেবেও পাচ্ছি না। কোনো শত্রু, না না না, কিছুতেই মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। ঠিকই বলেছ। দামোদরের চোখ দুটো যেভাবে কোটর থেকে ঠিকরে বেরিয়ে এসেছিল, পুলিশবাবু দেখে থমকে গেছেন। কিন্তু এসবের মাঝে তুমি নিজের শরীরটার দিকেও একটু নজর দাও শিবেন। নিশিমার অমন অপমৃত্যু তুমি মেনে নিতে পারছো না আমি জানি, কিন্তু এভাবে নাওয়া খাওয়া ছেড়ে দিলে চলবে কেন? হ্যাঁ পুরোহিত মশাই, আমি গায়ের রাজনীতির কথা বা প্রধানের মৃত্যুর কথা এখানে আলোচনা করতে আসিনি। আমি এসেছি আমার নিশির জন্য। আমার বুকটা ফেটে যাচ্ছে। এই শ্রাদ্ধ শান্তির কাজগুলো বারবার আমার ওই মেয়ের মুখটা চোখের সামনে ভাসিয়ে তুলছে। আমি আর কিছুতেই পারছি না। আপনি কোনো একটা পথ বলে দিন। নিশির সৎকার ক্রিয়া দ্রুত করা কিভাবে সম্ভব? আমি এসবের থেকে বেরিয়ে আসতে চাই। আচ্ছা পুরোহিত মশাই, আমি জানতে চাই 3 দিনের মধ্যে কি নিশির সমস্ত সৎকার অসোচার কৃত্য সম্পন্ন করা যায় না? আপনি আপনার পুঁথি ঘেটে দেখুন না, কোনো বিধান নিশ্চয়ই আছে। শোনো শিবেন, তুমি আজন্ম নাস্তিক মানুষ, কোনোদিন ধর্মকর্মের ধারে কাছে ঘেঁষোনি। তাই তোমার থেকে এসব কথা শুনে আমি খুব একটা অবাক হচ্ছি না। কিন্তু এ তোমার নিজের ঘরের মেয়ে শিবেন। তাছাড়া শাস্ত্রে অপমৃত্যুর একটা নির্দিষ্ট নিয়ম আছে। নারায়ণ বালি না করে, অশৌচকাল সম্পূর্ণ না করে 3 দিনে কাজ সারবে কি করে? লোকনিন্দা হবে যে। তাছাড়া লোকনিন্দাকে আমি ভয় পাই না পুরোহিত মশাই। আমি আমার ঘরের অবস্থা দেখে পাগল হয়ে যাচ্ছি। নিশির মা কমলা দেবী তো দিন রাত জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ছে। আমার নিজের মেয়ে রাত্রি পাথর হয়ে জানলার গ্রিল ধরে 3 রাত দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আর আমার নিজের অবস্থা কি বলবো আপনাকে? ঘরে যে কোনায় তাকায় মনে হয় আমার নিশিমা দাঁড়িয়ে আছে। ওর সেই হাসি মাখা মুখ, ওর সেই আবদার, আমি চোখ বুঝলে ওর গলার আওয়াজ শুনতে পাচ্ছি। এই নরক যন্ত্রণা আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। শোক হবেই শিবেন, শোক হবেই। তুমি নিজের মেয়ের চেয়েও ওকে বেশি ভালোবাসতে, কিন্তু শাস্ত্রীয় নিয়ম তো লঙ্ঘন করা যায় না শিবেন। আমি 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 হাত জোড় করছি আপনার কাছে, কোনো একটা পথ বার করুন। 3 দিনের মধ্যে ক্রিয়াকর্ম শেষ করে দিলে ওর আত্মাটাও শান্তি পাবে, আর আমাদের এই অভিশপ্ত ঘরটাও একটু শান্ত হবে। যত টাকা লাগে আমি দেব, যত বড় যজ্ঞ করতে হয় আমি করব, কিন্তু আমি ঐশ্বর্যের দিনগুলো আর টানতে পারছি না। যত তাড়াতাড়ি এ সৎকার শেষ হবে তত তাড়াতাড়ি আমার মনের এই ছটফটানি কমবে। দয়া করুন পুরোহিত মশাই, দয়া করুন। আমি আর নিতে পারছি না, আমি আর নিতে পারছি না। ওর এইরূপ আরতি দেখে পুরোহিত মশাইও পুঁথির পাতা উল্টোতে লাগলেন। নিশি চলে যাওয়ার পর আজ 3য় রাত। প্রকৃতি নিজেই যেন এক প্রলয়ের রূপ ধারণ করেছে। মাঝরাতে আকাশ জুড়ে মেঘের গুরু গুরু ডাক শুরু হলো। তারপর ঘন ঘন বাজের আলোয় মুহূর্তে চারিদিক আলোকিত হতে লাগলো, আবারও ডুবে যেতে লাগলো অন্ধকারে। আজও ঘুম নেই রাত্রির চোখে। গত 2 দিনে শোকের পাশাপাশি একটা আতঙ্কও দলা পাকাচ্ছে ওর চারিধারে। নিশি চলে যাওয়ার পর
ওর এই ঘরটা, এই বিছানাটা, যেখানে কদিন আগেও নিশির গায়ের গন্ধ লেগেছিল, এগুলো ওকে এক দণ্ডও শান্তি দেয়নি। তাছাড়া গত 2 দিনে এই ঘরে সে অন্য কারোর উপস্থিতিও টের পেয়েছে। রাত হলেই একটা গরম বাতাস বারবার তার শরীর ছুঁয়েছে। আজ বাইরে রীতিমতো দুর্যোগ। মুষলধারে আকাশ ভেঙে পড়ছে মাটিতে। জানলা দিয়ে হু হু করে জলীয় বাতাস জলের ছিটে সহ এসে ধাক্কা দিচ্ছে রাত্রির শরীরে। তবুও আজ আর সে বিছানা ছেড়ে উঠছে না। কম্বল আঁকড়ে জোর করে চোখ চেপে পড়ে আছে। তার বিছানার ডান দিকের দেওয়ালের জানলাটা বিছানা থেকে 1 তিনেক দূরে হবে। ধীরে ধীরে বৃষ্টির বেগ এত বাড়ল যে ছাটে রীতিমতো ভিজে যেতে লাগলো বিছানা। অগত্যা আর থাকতে না পেরে বাধ্য হয়ে বিছানা ছেড়ে উঠল রাত্রি। জানলাটার কাছে গিয়ে বন্ধ করার জন্য হাত বাড়িয়েছে, ঠিক এমন সময় দপদপ করে ঘরের একমাত্র মৃদু নীলাভ নাইট ল্যাম্পটা নিভে গেল। পুরো ঘর এক লহমায় নিশ্ছিদ্র অন্ধকারে ডুব দিল। আর ঠিক তখনই আচমকা একটা বাজের কড়কড় শব্দে চারিদিকে আলো হয়ে উঠল। আর সেই ক্ষণিকের তীব্র আলোয় রাত্রি জানলার ঠিক ওপারে যা দেখে তাতেও নিথর হয়ে যায়। জানলার ঠিক বাইরে দুধ সাদা পোশাক পরে শূন্যে ভেসে দাঁড়িয়ে আছে একটা ধোঁয়াটে শরীর। শরীরটার একরাশ কোকড়ানো চুল বাতাসে বন্য ভঙ্গিতে উঠছে। এই ধোঁয়াটে অবয়বকে রাত্রির চিনতে এক মুহূর্তও লাগেনি। ওই এক ঝলক আলোয় যথেষ্ট ছিল তার জন্য। এই যে তার আজন্ম পরিচিত নিশি, তার দিদি। কিন্তু আজ আর নিশির শরীরে সেই লাবণ্যময় দ্যুতিটা নেই। ঘাড়টা বিকৃত ভঙ্গিতে এলিয়ে পড়েছে কাঁধের ওপর। ডান দিকে নাক দিয়ে গলগল করে টাটকা রক্ত ঠোঁট বেয়ে থুতনিতে পড়ছে। রক্ত জবার মতো টকটকে লাল দুটো চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রুর মতো ঝরে পড়ছে কালো রক্ত। সবচেয়ে ভয়ঙ্কর, ওর গলার ফাঁসের সেই কালচে লাল ক্ষত চিহ্নটা তখনও স্পষ্ট। ভয়ে আতঙ্কে কাঠ হয়ে গেল রাত্রে। ঠাই জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো। এই মুহূর্তে আবারও একবার বিদ্যুৎ চমকায়। আর ঠিক তখনই অন্ধকারের বুক চিরে একটা বরফের মতো হিমশীতল স্পর্শ রাত্রির ডান হাতটা জড়িয়ে ধরে। ও প্রাণপণে ওর হাতটা জানলার ওপার থেকে টেনে আনার চেষ্টা করছে, কিন্তু ওর সমস্ত শক্তি ব্যর্থ হচ্ছে সে কাজে। আবারও একটা বাজের আলো চমকে উঠল। সেই আলোয় রাত্রি দেখল জানলার ওপারে দাঁড়িয়ে থাকা নিশির শরীরটা এবার একেবারে তার সামনে এসে হাজির হয়েছে। রাত্রি মরণপণে চিৎকার করতে চাইল, কিন্তু কিছুতেই তার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। সে বুঝতে পারছে তার নিজের শরীরের ওপর তার আর কোনো নিয়ন্ত্রণ নেই। আর কিছুক্ষণ এরকম চললে সে নিশ্চয়ই জ্ঞান হারাবে। চোখ বন্ধ করে নিল রাত্রি। এই নিশিকে সে সহ্য করতে পারছে না, এই নিশিকে সে চায় না। এই সময় একটা শীতল দমকা হাওয়া রাত্রির মুখে এসে ধাক্কা মারল। আর সঙ্গে সঙ্গে রাত্রি অনুভব করল ওর হাতের সেই হিমশীতল বাঁধনটা আর নেই। মেঝেতে আছড়ে পড়ল তার শরীরটা। গত রাতের সেই হাড় হিম করা বিভীষিকার পর সাহাবাড়ির দোতলার ঘরটায় সকালের আলো এসে পড়েছে বটে, কিন্তু রাত্রির মনের অন্ধকার তখনও কাটেনি। সারা দিন ধরে ও নিজের বিছানায় চুপচাপ বসে গত রাতের ঘটনাগুলো নিয়ে ভেবেছে। যত ভেবেছে ওর মনটা এক অজ্ঞাত বেদনায় তত বেশি করে ভরে উঠেছে। এক একটা মুহূর্ত যাচ্ছে আর এক তীব্র অপরাধ বোধ ও ধিক্কার ও নিজের অস্তিত্বকে কুড়ে কুড়ে খাচ্ছে। ধিক্কার 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 জানাই আমি নিজেকে। দিদিভাই চলে যাওয়ার পর থেকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে আমি মনে মনে কি চেয়েছি, শুধু একটা বার, অন্তত একটা বারের জন্য যেন দিদি ফিরে আসে। আমি ওকে জিজ্ঞাসা করব
কেন তুই এভাবে আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি? তোর তোর এই রাত্রিকে একেবারে নিঃসঙ্গ করে। কিন্তু কাল যখন সত্যি সত্যি সেই দিদি মৃত্যুর ওপার থেকে সব বাধা ভেঙে আমার সামনে এসে দাঁড়ালো, তখন আমি কি করলাম? আমি ওভাবে ভয় কুঁকড়ে গেলাম। চোখ বুজে মনে মনে চাইলাম সে চলে যাক। রাত্রি চোখের জল মুছে জানলার গ্রিলটার দিকে তাকালো। কাল রাতে অত চরম ভয়ের মধ্যেও একটা অন্যরকম কিছু লক্ষ্য করেছিল ওর দিদির সেই রক্ত ঝরা কাজল ঘাটা চোখ দুটো। কাল রাতে বুঝতে না পারলেও আজ সারা দিন ধরে দিদির সেই মুখটাই ওর মনের পর্দায় ভেসে উঠেছে বারংবার। আর তাতেই ও বুঝেছে সে চোখে কোনো হিংস্রতা ছিল না, বরং চোখ দুটো জুড়ে ছিল কেবলই এক সীমাহীন যন্ত্রণা আর আকুল আরতি। দিদিভাই কি তবে আমাকে কিছু বলতে চাইছিল? এই খটকাটায় তার মনের ভেতর এখন কাঁটার মতো বিঁধছে। তার সন্দেহকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে আজকে সকালের ঘটনাটা, যখন তার দাদার ছোট্ট মেয়ে তিন্নি ওর ঘরের দরজায় এসে দাঁড়ায়। তিন্নি রাত্রিকে পি বলে ডাকত আর নিশিকে ডাকত পিন্নি বলে। দরজার কোণে দাঁড়িয়ে ওর সেই আধো আধো তোতলা গলায় নিষ্পাপ চোখে চারিদিক খুঁজে রাত্রিকে সে জিজ্ঞেস করেছিল, ও পিপি পিপি পিন্নি কোথায় কপি? পিন্নি কোথায়? রাত্রি নিজেকে কোনো মতে সামলে নিয়ে তিন্নির সামনে এসে হাঁটু গেড়ে বসেছিল। তারপর মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলেছিল, তিন্নি শোনা, পিন্নি যে আমাদের ছেড়ে অনেক দূরে, বড্ড দূরে চলে গিয়েছে রে মা। ও আর ফিরবে না। রাত্রির কথাটা শুনে তিন্নি এক মুহূর্তের জন্য চুপ করে যায়। ওর সেই চঞ্চল চোখ দুটো নিমেষে মেঘলা হয়ে ওঠে। তারপর ছোট্ট ঠোঁট দুটো ফুলিয়ে এক চরম দুঃখী দুঃখী মুখ করে ওর স্বভাবসুলভ তোতলা গলায় বলেছিল, পিপিনি না কুকু পাপা বাঁচাবি। আমার এই বলটা সেদিন এনে দিচ্ছি বলে বটের বনের দিকে যে গেল, আর ট্রেনেই দিল না, না দিয়েই অমন করে দূরে চলে গেল। তিন্নির এই কথায় যেন রাত্রির মাথায় বজ্রপাত হয়। ওর সমস্ত শরীর এক লহমায় শক্ত হয়ে যায়। ও তিন্নির কাঁধ দুটো শক্ত করে ধরে ব্যাকুল চোখে ওর দিকে চেয়ে জানতে চায়, কি বলছিস তিন্নি? দিদিভাই তোকে বল এনে দেবে বলেছিল? কখন রে মা? কোন দিন? তিন্নি বড় বড় চোখ করে বলে, ওই তো যেদিন সকালে তোমরা আমাকে পিন্নির কাছে যেতে দিচ্ছিল না, ওইটা বুঝতে পারছো না? ওই পিন্নি শুয়েছিল, সবাই ওকে ঘিরে দাঁড়িয়েছিল, ওটাই। রাত্রি বোঝে তিন্নি দুর্ঘটনার দিনের কথাই বলছে। সেই শুয়ে থাকার আগে আমি সেদিন সকাল সকাল ঘুম থেকে ওঠা বলটা নিয়ে উঠোনে খেলছিলাম। বলটা ওই বনের জঙ্গলটা চলে গিয়েছিল জানো। আমি কাঁদছিলাম, তখন পিন্নি বলল তুই এখানে দাঁড়া তিন্নি, আমি তো বলটা এনে দিচ্ছি। তারপর এটা বলে পিন্নি বনের দিকে চলে গেল, আর বন এনে দিল না জানো। তিন্নির কথাগুলো শোনার পর সত্যিই রাত্রির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। ও তিন্নিকে জড়িয়ে ধরে স্তব্ধ হয়ে বসেছিল কিছুক্ষণ। ওর মনের ভেতরের খটকাটা এতক্ষণে এক বিরাট বড় সন্দেহের রূপ নিয়েছে। ও মনে মনে হিসেব মেলাতে লাগল। ওই জঙ্গলের দিকে যাওয়া যে বারণ, দিদি যদিও সব ভূত প্রেতের কুসংস্কার মানত না, কিন্তু কি এমন হয়েছিল তখন?
যার জন্য এত বড় একটা পদক্ষেপ নিল দিদি? নাকি দিদির মনে কিছু চলছিল আগে থেকেই? এই সমস্ত প্রাসঙ্গিক প্রশ্ন আর চিন্তা ভাবনা নিয়ে আজ সারাটা দিন একা একা ছটফট করেছে রাত্রি। ও নিজের মনকে শক্ত করে তৈরি হয়েছে রাতের জন্য। এই অন্ধকারের উত্তর ইহজগতে কে দিতে পারবে তার জানা নেই, কিন্তু ওর দিদি ভাই সে নিশ্চয় দিতে পারবে। পিচ ঢালা রাস্তা শেষ হয়ে যেখানে মাটির কাঁচা রাস্তা শুরু হয়েছে, সেখান থেকেই বাতাসের ধরনটা বদলে গেল। বাঁশবাগানের ভেতর দিয়ে হাওয়া বয়ে যাওয়ার শব্দটা যেন কোনো ডাইনির ফিসফিসানির মতো শোনাচ্ছে। দূর বিলের দিক থেকে ভেসে আসছে হাজার হাজার ব্যাঙের একটানা ডাক। গতকাল রাতে বৃষ্টি হয়ে খানাখন্দ জলে ভরেছে, তাই ওদের আজ পরব। এই বেলায় আর কাজে বেরোবে না ভেবেছিল নিতাই, কিন্তু এই যে শিবেন সাহার আদেশ, তা অমান্য করার সাধ্য কি আর তার মতো মানুষের আছে? তার উপর শীতের বেলা, কখন যে ঝুপ করে সন্ধে নেমে যায় বোঝাই যায় না। নিতাই সাইকেল চালাতে চালাতে নিজ মনেই বলল, এরই ভেতর চারপাশে এত কুয়াশা কমতে এলো? এই সবে তো সন্ধে নামলে। সত্যি চারিদিকটা আজ যেন বড় বেশি কুয়াশাচ্ছন্ন। হাত বাড়িয়ে নিজের হাতও দেখা যায় না। নিতাই ওর পুরনো সাইকেলটা নিয়ে শাহপাড়ার সীমানা পেরিয়ে 2 গ্রামের মাঝের সেই বিস্তীর্ণ জনমানবহীন ফাঁকা মাঠের রাস্তায় এসে পড়েছে। ও চলেছে পলাশপুরের দিকে। শেষ দুপুরের দিকে শিবেন সাহা নিতাইকে ডেকে পাঠিয়েছিলেন। চরম বিশ্বস্ত নিতাইকে ইতিপূর্বেও অনেক গুরুত্বপূর্ণ কাজ দিয়ে তিনি পাঠিয়েছেন। আজকের কাজের গুরুত্বও নেহাত কম নয়, তাই এই জরুরি তলব। কাজটা হলো পাশের গ্রাম পলাশপুরের একজনের কাছে শিবেন বাবুর একটা গুরুত্বপূর্ণ চিঠি পৌঁছে দিতে হবে। দ্রুত পা চালায় নিতাই। ওর এক হাতে সাইকেলের হ্যান্ডেল আর অন্য হাতে একটা বড় 3 ব্যাটারির টর্চ লাইট। তবে সেই টর্চের তীব্র আলো কুয়াশার দেওয়ালে ধাক্কা খেয়ে আবছা হয়ে যাচ্ছে। বিস্তীর্ণ প্রান্তর পেরিয়ে নিতাই এবার জঙ্গলাকীর্ণ পথটা ধরল। দুপাশে বড় বড় ঝোপঝাড় আর জলাভূমি। আপন মনেই বিড়বিড় করছিল নিতাই, শালা শিবেন দাসে কি খেপা খেপলো! এই শীতের বেলায় কাজে যাতে মন লাগে, তার উপরে নাকি সিটি পৌঁছাতে হবে। একখান কাজ হলো। এসব কাজ কি আমারে মানায়? কোথায়? আচ্ছা, কোনো হোটেল কেস না তো? শিবেন দা তো এসব মানতো টানতো নে। তাহলে তবে কি প্রধান মরি গেল বলি? আজ নিতাই যেন একটু বেশি হাঁপাচ্ছে। মাঠে ঘাটে খাটা নিতাই সাইকেল চালাতে গিয়ে এত হাঁপিয়ে যাচ্ছে। শালা সাইকেল খান গেল নাই, প্যাডেল চাপতে এত কষ্ট হয় কেন? সাইকেলের প্যাডেলটা ক্রমশ যেন শক্ত লাগছে তার। নিতাই নিজের সমস্ত শক্তি দিয়ে প্যাডেলে চাপ দিচ্ছে, আর ক্রমে শক্ত হয়ে যাচ্ছে সাইকেলের প্যাডেল। একসময় পরিস্থিতি এমন হলো যে সাইকেল আর 1 ইঞ্চিও এগোলো না। এ কি পেশাল দেখো দিনি! কার্তিকের সেই কনকনে ঠান্ডাতেও নিতাইয়ের সারা শরীর বেয়ে দরদর করে ঘাম ছুটতে লাগলো। ও সাইকেল থেকে নেমে মাটিতে পা রাখতেই চারপাশের বাতাসটা ওর অজান্তেই কেমন বদলে যেতে লাগলো। একটা তীব্র ঝাঁঝালো কটু গন্ধ ছড়িয়ে পড়ল। এমন সময় খসমস শব্দ তুলে কিছু একটা ছুটে গেল ওর পাশ দিয়ে। কেডা রে? নিতাই চমকে উঠে চারিদিকে টর্চের আলো ফেলার চেষ্টা করে। কেডা রে? ওর কথার পিঠে কোনো উত্তর এলো না, কিন্তু টর্চের আলোটা
হঠাৎ করে দপদপ করতে করতে একেবারে ম্লান হয়ে গেল। আর সে টিমটিমে আলোর গণ্ডির মধ্যে নিতাই দেখল রাস্তার ঠিক মাঝখানে, ওর থেকে মাত্র 5 হাত দূরে হবে, কুয়াশার ভেতর থেকে একটা অবয়ব ধীরে ধীরে মূর্ত হচ্ছে। কুয়াশা ভেদ করে অবয়বটি যখন পুরোপুরি সামনে এলো, নিতাইয়ের হাতের টর্চটা ছিটকে মাটিতে খসে পড়ল। ওর মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, কেবল চোখ দুটো আতঙ্কে প্রায় কোটর থেকে ছিটকে বেরিয়ে আসার উপক্রম। ওর সামনেই শূন্যে ভাসমান অবস্থায় দাঁড়িয়ে আছে একটা ধোঁয়াটে অবয়ব। তার পরনের পোশাকটা এখন কালচে রক্তে ভেজা, চোখ দুটো রক্ত জবার মতো টকটকে লাল, আর সেই চোখ দিয়ে জলের বদলে অবিরল ধারায় ঝরে পড়ছে ঘন কালো রক্ত। সবচেয়ে বিভৎস ওর গলার চামড়াটা, সেটা ছিঁড়ে গিয়ে ভেতরের শ্বাসনালীটা স্পষ্ট দেখা যাচ্ছে। একটা ঘর ঘর করে শব্দ হলো, সে অবয়বের মুখ থেকে বেরিয়ে এলো শব্দটা। নিতাই মাটিতে আছড়ে পড়ে দুহাত জোর করে কোকাতে কোকাতে বলল, রাম 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 রাম, রক্ষে করো। আমি আমি কিছু করিনি, সব সব ওই কথাটা শেষ হওয়ার আগেই অবয়বটা দ্রুত গতিতে বাতাসে ভেসে এসে নিতাইয়ের চুলের মুঠিটা তার লোহার মতো শক্ত হাত দিয়ে চেপে ধরল। আর তারপরে এক ঝটকায় নিতাইয়ের বিশাল দেহটাকে মাটি থেকে শূন্যে তুলে নিল। এবার সেই অবয়বের অন্য হাতটা নিতাইয়ের চোয়ালটা শক্ত করে ধরল। তারপর কোনো দয়া মায়া ছাড়াই অত্যন্ত ধীর গতিতে নিতাইয়ের মাথাটা ওর পিঠের দিকে ঘোরাতে শুরু করলো। ধীরে ধীরে নিতাইয়ের চোখ দুটো উল্টে সম্পূর্ণ সাদা হয়ে গেল। এই অবয়ব নৃশংস আক্রোশে ওর মাথাটাকে সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে ঘাড়ের হাড়টা মোটকে দিল। নিতাইয়ের নাক আর মুখ ফেটে রক্তের ফোয়ারা ছিটকে এসে পড়ল সেই বিভৎস অবয়বের মুখের ওপর। এক পৈশাচিক তৃপ্তিতে কালো জিভটা বের করে মুখের রক্তটুকু চেটে নিল সে। তারপর নিতাইয়ের সেই বিকৃত নিথর দেহটাকে রাস্তার পাশের এক পচা ডোবার জলের মধ্যে সজোরে ছুঁড়ে ফেলে দিল। ডোবার জলটা কিছুক্ষণ একটা মৃদু শব্দ করল, তারপর একেবারে শান্ত। আবারও চারপাশের পরিবেশ স্বাভাবিক হয়ে এলো। দেখলে বোঝাই যাবে না এই একটু আগে কি মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হলো সেই প্রকৃতি। ঘড়ির কাঁটা রাত 12টা পেরিয়েছে। নিশ্ছিদ্র গাঢ় অন্ধকার তাই চেপে বসেছে চরাচরে। রাত্রি আজ বিছানায় শুয়ে নেই। ও নিজের মনকে পাথরের চেয়েও বেশি শক্ত করে জানলার গ্রিলটা ধরে সোজা হয়ে দাঁড়িয়ে। ওর চোখে আজ আর ভয়ের লেশমাত্র নেই, আছে এক বুক বিশ্বাস আর সত্য জানার তীব্র ব্যাকুলতা। মনে মনে অবিরত নিশিকে ডেকে চলেছে ও। আয় দিদি ভাই, তুই তুই আরেকটা বার আমার কাছে ফিরে আয়। আজ আজ তোর এই রাত্রি আর এক ফোঁটাও ভয় পাবে না। তুই শুধু এসে আমাকে বল কি হয়েছিল তোর, কেন তুই চলে গেলি। রাত্রি গ্রিলে মাথা ঠেকিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল বলা মুশকিল। একটা সময় তার চোখটা লেগে আসে, আর ঠিক তখনই হঠাৎ একটা গরম বাতাসের হলকা এসে ধাক্কা মারে তার শরীরে। নাইট ল্যাম্পের নীল আলোটা দপদপ করতে শুরু করেছে। চারপাশের পরিবেশ যে বদলে গিয়েছে সেটা পরিষ্কার বুঝতে পারছে রাত্রি। রাতের কোনো পরিচিত শব্দ আর তার কানে আসছে না, যেন গোটা জগৎ থেকে এই মুহূর্তে এই ঘরটা আলাদা হয়ে গিয়েছে। ইতিমধ্যে তার বুকের ভেতর দামামা পিটতে শুরু করেছে। মনে মনে সে একভাবে আউড়ে চলল, না না, আজকে আমি আর ভয় পাবো না, ভয় পাবো না। আলোটা দপদপ করতে করতে একসময় নিভে যায়। রাত্রির মনে হলো
যেন একটা কালো পর্দা নেমে এলো ওর চোখের ওপর। খানিকক্ষণ একেবারে চুপচাপ। কেবল রাত্রি তার বুকের ভেতরের শব্দটা শুনতে পাচ্ছে। সে এমনিতে অত্যন্ত ভীতু প্রকৃতির মানুষ। অন্য যে কোনো দিন হলে এই পরিস্থিতিতে সে হয়তো হার্ট ফেল করে যেত, কিন্তু এখন যে সে মরিয়া, তাকে যে জানতেই হবে আসলে কি হয়েছিল তার দিদির। নিস্তব্ধতা ক্রমশ যেন রাত্রিকে চেপে ধরতে লাগল। বুকের উপর ভারী কোনো বোঝা চাপানো আছে বলে মনে হচ্ছে। এভাবে যে সে বেশিক্ষণ টিকতে পারবে না সেটাও বুঝতে পারছে রাত্রি। তাই নিজেকে গুছিয়ে নিল রাত্রি। চোখের জল মুছে একটা বড় নিঃশ্বাস নিয়ে কয়েকটা শব্দ শূন্যে ছুড়ে দিল। দিদিভাই, তুই তুই এসেছিস? এই প্রশ্নের কোনো উত্তর এলো না। তার বদলে একটা কটু গন্ধ এসে ধাক্কা মারল রাত্রির নাকে। তবে আজ যে সে নির্বিকার, আজ আর নাক ঢাকার প্রয়োজন অনুভব করল না। তাই আবারও জিজ্ঞেস করল রাত্রি, কিছু কিছু বলবি দিদিভাই? এবার একটা উত্তর এলো বটে, তবে কোনো পরিষ্কার শব্দ উচ্চারিত হলো না। ঘর ঘরে বিকৃত একটা শব্দ। পুরনো দিনের মতোই একরাশ উদ্বেগ নিয়ে রাত্রি আবার বলল, তোর তোর খুব কষ্ট হচ্ছে না রে দিদিভাই? আবারও সেই একই শব্দ, ঘর ঘরে বেদনাদায়ক, বিকৃত। রাত্রি এবার কেঁদে ফেলে, আর সে সইতে পারছে না। কেন এভাবে চলে গেলি রে দিদি? আমাকে আমাকে কি একটুও ভালোবাসতিস না তুই? কেন চলে গেলি? কেন কেন চলে গেলি? এবার বিকৃত শব্দটাকেও যেন একটু অন্যরকম শোনালো। সে শব্দটিও যেন কাঁদছে। রাত্রি নিজেকে যথাসম্ভব সংযত করার চেষ্টা করে বলল, আমি 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 তোকে দেখতে চাই দিদি। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি আমি আজ আর ভয় পাবো না, একদম ভয় পাবো না। একবার দেখতে দে, তোকে একবার দেখতে দে। বিকৃত স্বরে এবার যেন কয়েকটা ভাঙা ভাঙা কথা ফুটল। আমাকে তুই সহ্য করতে পারবি না। আমি পারবো দিদি। তুই তুই একটিবার আমাকে একটা সাহায্য করবি বোন? রাত্রি উত্তরে কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় একটা কাণ্ড ঘটল। বাড়ির নিচ থেকে এক বলিষ্ঠ বজ্রগম্ভীর পুরুষের গলায় অত্যন্ত জোরালো আওয়াজে হনুমানজির মন্ত্র উচ্চারিত হতে শোনা গেল। সে শব্দে গোটা বাড়ির নিস্তব্ধতা এক নিমেষে চূর্ণ বিচূর্ণ হল। রাত্রি চকিতে একটা শব্দ শুনল কানে। পরক্ষণে অনুভব করল একটা গরম হাওয়া তার শরীর ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। महावीर जब नाम सुनावे ओम नमः भगवते पंचवदनाय दक्षिणामुखे करलवदना नरसिंहाय शाकाल भूत प्रेता प्रमथनाय स्वाहा ओम नमः भगवते पंचवदनाय दक्षिणामुखे करलवदनाय नरसिंहाय शाकाल भूत प्रेता प्रमथनाय स्वाहा। একটা বজ্র গম্ভীর কণ্ঠের মন্ত্রধ্বনি ক্রমশ এগিয়ে এসে সাহা বাড়ির উঠোনে দাঁড়ালো। রাত্রির যখন হুঁশ পুরোপুরি ফিরল, সে দেখল চারপাশটা একটু একটু করে ফর্সা হতে শুরু করেছে, অর্থাৎ ভোর হয়ে গিয়েছে।
জানলার গ্রিল ধরে সে উঠে দাঁড়ালো। চোখ ভরা জল নিয়ে ঝাপসা দৃষ্টিতে দেখল একজন জটাধারী লোক তাদের বাড়ির উঠোনটায় এসে দাঁড়িয়েছেন, আর তার মুখ থেকে উচ্চারিত হচ্ছে মন্ত্র। লোকটির হাতে একটি রুদ্রাক্ষের মালা, সেটাকে শূন্যে উঁচিয়ে মন্ত্র পড়ে চলেছেন। কুয়াশার পর্দা একটু একটু করে সরে যাচ্ছে, ফুটে উঠছে ভোরের ম্লান আলো। সাধু বাবাকে দেখা মাত্র ওই রাত্রির বাবা শিবেন সাহা একেবারে ওর পায়ে আছড়ে পড়লেন। ওর সারা শরীর তখন ধুম জ্বরে কাঁপছে। বাবা, গত 2 দিন ধরে জ্বরে ভুগছেন শিবেন বাবু। ওর সেই রাশভারী রূপও উধাও হয়েছে। সাধুর পা জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠলেন তিনি। বাবা, আপনি এসেছেন, রক্ষা করুন বাবা। এই কষ্ট আর সইছে না, এই কষ্ট আর সইছে না। উদ্ধার দিন, এই যন্ত্রণা থেকে আমাকে উদ্ধার দিন। জটাধারী বাবা শিবেন সাহাকে তুলে ধরলেন, গম্ভীর গলায় বললেন, শিবেন, শান্ত হও, কাঁদার সময় এটা নয়। আগে তোমাকে একটা খবর দিই। তুমি যার মারফত আমার ডেরায় খবর পাঠিয়েছিলে, সেই ব্যক্তিটি আর ইহজগতে নেই। আর তার পরিণতি দেখেই আমি এখানে আসতে বাধ্য হয়েছি। আতঙ্কে চোখ বড় বড় হয়ে গেল শিবেন বাবুর। সে কি কথা বাবা? নিতাইয়ের কি করে হলো এসব? শোনো তবে, কাল মাঝরাতের পর আমার শিষ্যদের একটা দল পাশের এক গ্রাম থেকে কাজ সেরে ফিরছিল, 2 গ্রামের মাঝের ওই পথ ধরে। ওরাই দেখে রাস্তার ধারে সাইকেলটা সম্পূর্ণ উল্টো হয়ে পড়ে থাকতে। ওর পিছনের চাকাটা তখনও শূন্যে আপন মনেই ঘুরছিল। চারপাশ নিঝুম, কোনো মানুষের চিহ্ন নেই। ওদের সন্দেহ হওয়ায় ওরা দেহ বন্ধন করে সাইকেলের কাছে যেতেই থলেটা ওদের নজরে আসে, আর সেখানেই ও পেয়ে যায় তোমার নিজের হাতের লেখা একটা চিঠি। সে চিঠি নিয়ে ওরা ছোটে আমার ডেরায়। আর আমি তা স্পর্শ মাত্র বুঝি কোনো এক মহাশক্তিমান প্রেতাত্মার উপস্থিতি। আজ ভোরেই আমি ও গ্রামের লোক লস্কর নিয়ে টর্চ জেলে ওই মেঠো রাস্তার চারধারে খুঁজতে গেলাম। রাস্তার পাশের ওই পচা কালচে ডোবার জলের ভেতর থেকে আমরা নিতাইয়ের নিথর দেহটা উদ্ধার করলাম। কিন্তু ওর দেহটা দেখে প্রেতশক্তির ভয়াবহতার আন্দাজ আরও একবার পেলাম। ওর ঘাটটাকে মোটকে সম্পূর্ণ পেছন দিকে ঘুরিয়ে দিয়েছে সে। আর চিঠিতে তোমার স্পর্শও আমি পেয়েছি। সেই ক্ষণেই বুঝেছি বিপদ তোমার উপরেও ঘনাচ্ছে, তাই তড়িঘড়ি চলে এলাম। সাধু বাবার কথা শুনে শিবেন সাহা আবার মাটিতে বসে পড়লেন। ওর মুখ দিয়ে লালা গড়িয়ে পড়তে লাগলো। এতকাল সে একজন নাস্তিক মানুষ ছিল। ভূত ভগবান কোনো কিছুকেই খুব একটা তোয়াক্কা করতেন না, কিন্তু আজ পরিস্থিতি তাকে এক ভয়ানক পরীক্ষার মুখোমুখি এনে ফেলেছে। দুর্বল শ্রান্ত গলায় তিনি বললেন, বাবা, বাবা, আপনি হয়তো সবই জানেন। আমি আমার কন্যার সময় একজনকে হারিয়েছি কদিন আগে। সেই দুঃখ যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার আজ এই অবস্থা। আজকাল আমার বাড়ির চারদিকে আমি তাকে অনুভব করি। বলুন তো, এভাবে বাঁচা যায়? শিবেন সাহা, তোমার এই বিশাল বাড়ির বাতাস ভারী। এই ভিটের চারপাশের পরিবেশ এই মুহূর্তে চরম কলুষিত। কোনো এক উগ্র অপশক্তির কোপ পড়েছে এই সাহা বাড়ির উপর। সে একে একে সবাইকে শেষ না করে শান্ত হবে না। এরপর আর কোনো কথা না বাড়িয়ে সাধু বাবা ওর ঝোলা থেকে বার করে আনলেন বিভিন্ন জিনিস। মহাশ্মশানের চিতাভস্য, সিদ্ধ কালো সর্ষে, আরও নানাবিধ উপকরণ। মন্ত্রপাঠ করতে করতে সাহাবাড়ির চারিদিকের সীমানা, উঠোন এবং ঘরের প্রতিটি প্রবেশদ্বারে ছড়িয়ে দিলেন সেই ভস্য। আরও নানাবিধ মন্ত্রের মাধ্যমে
ঘর বন্ধন ও গৃহবন্ধন করলেন। যাওয়ার আগে ঝোলা থেকে খাঁটি তামার তৈরি দুটি ভারী মাদুলি আর কবচ বার করে শিবেন সাহার হাতে দিয়ে বললেন, এই নাও শিবেন, এই মাদুলি ধারণ করো, আর মনে রেখো আমার এই তান্ত্রিক বন্ধন সাহাবাড়ির চারিদিকে এক অদৃশ্য লোহার দেয়াল তুলে দিল। এখন কোনো অপচ্ছায়া, কোনো অশরীরী প্রেতাত্মা শত চেষ্টা করলেও এই সীমানা পেরিয়ে ভেতরে ঢুকতে পারবে না। তোমরা এখন সুরক্ষিত। সাধু বাবা বিদায় নেওয়ার পর কেটে গিয়েছে দীর্ঘ ৫টা দিন। এই ৫ দিন সাহাবাড়িতে কোনো অলৌকিক ঝড় ওঠেনি, কোনো নূপুরের শব্দও শুনতে পায়নি কেউ। প্রতিটি রাত আসে আর রাত্রি অধীর আগ্রহে এক বুক ব্যাকুলতা নিয়ে ওর ঘরের খোলা জানলার দিকে চেয়ে বসে থাকে। যদি আর একটা বার তার দিদিভাই আসে, কিন্তু না, নিশি আর আসে না। জানলার ওপারে কেবলই ঘন কুয়াশা আর নিষ্পৃহ রাতের অন্ধকারটাই জমে থাকে। রাত্রির মনের সন্দেহ আর খটকাটা এখন এক পর্বত প্রমাণ রূপ ধারণ করেছে। ওর মনের ভেতর হাজারো প্রশ্ন বিষাক্ত সাপের মতো ফনা তুলে দাঁড়িয়েছে। দিদিভাই, দিদিভাই সেদিন আমাকে কি বলতে চাইছিল? দিদিভাই আর আসছে না কেন? দিদিভাই তুই একবার দিহাই, আমি আর ভয় পাবো না, আমি ভয় পাবো না। আমি আমার জীবন দিয়ে তোকে সাহায্য করব। দিন দিন রাত্রির শরীর ভাঙছে। নাওয়া খাওয়া ভুলে এখন সে কেবল দিদির অপেক্ষা করে। দিদিভাই চলে যাওয়ার পর থেকে প্রতিটা রাতে আমি কোনো না কোনোভাবে ওকে উপলব্ধি করেছি। ও বেঁচে না থাকলেও ওর অস্তিত্ব এই ঘরে। হ্যাঁ, আমি অনুভব করেছি, কিন্তু ও আর আসছে না কেন? দিদিভাই তুই কোথায় তুই? রাত্রির বুকের ভেতরের উত্তেজনা, ক্রোধ আর স্বজন হারানোর গভীর দুঃখ একাকার হয়ে গিয়েছে। ও বুঝতে পারছে দিদির সত্যটা না জানা পর্যন্ত ওর আত্মারও কোনো মুক্তি নেই। পরের দিন সকাল হতে সূর্যের আলো ভালো করে ফোটার আগেই রাত্রি ওর ছকটা সাজিয়ে নিল। বাড়ির বাকি সকলের নজর এড়িয়ে নিঃশব্দে সদর দরজা খুলে বেরিয়ে পড়ল। কার্তিকের ঘন কুয়াশার চাদর গায়ে জড়িয়ে হনহনিয়ে হাঁটতে লাগলো সাহাপাড়ার মেঠো পথ ধরে। লোকজনের মুখে মুখে খোঁজ খবর নিতে নিতে 2 গ্রামের সীমানা পেরিয়ে পলাশপুরের সেই সাধু বাবার আস্তানায় পৌঁছাতে ওর খুব একটা বেশি সময় লাগলো না। সাধু বাবার ডেরাটি এক প্রাচীন মহাশ্মশানের কোল ঘেঁষে এক মস্ত বুড়ো বটের তলায়। চারিদিকে টাঙানো লাল ছালু কাপড়ের নিশানা। ঔষধি গাছের গন্ধ আর ধুনোর ধোঁয়ায় এক থমথমে আদিম পরিবেশ তৈরি হয়েছে সেখানে। সাধু বাবা তখন তার আসনে বসে রুদ্রাক্ষের মালা জপ করছিলেন। রাত্রি কোনো দ্বিধা না রেখে শটানোর সামনে গিয়ে দাঁড়ায়। রাত্রি এখন একেবারে ভয় ডরহীন। এক অদ্ভুত জেদ তাকে চালনা করছে। সাধু বাবা চোখ খুলতেই রাত্রি ওর পায়ে হাত দিয়ে প্রণাম করে। তারপর দিদিভাই চলে যাওয়ার পর থেকে ওর সাথে যা যা ঘটেছে, সেই 3 রাতের নারকীয় বিভীষিকা, নিশির রক্তঝরা অকুল রূপ, তিন্নির সেই বলা কথা এবং শেষ রাতে দিদির সেই অর্ধসমাপ্ত আরতি, সবকিছু এক নাগাড়ে বলে যায়। রাত্রির মুখ থেকে সব কথা শুনে বেজায় গম্ভীর হয়ে গেলেন সাধু বাবা। কপালে 3টে বলি রেখা ফুটে উঠল তার। হাতের জপমালাটা থমকে গেল। এক দীর্ঘ সময় সেই জ্বলন্ত দৃষ্টি নিয়ে রাত্রির মুখের দিকে তাকিয়ে রইলেন তিনি। তারপর বললেন, তার মানে তুই বলছিস তোর দিদি নিশি
তোকে কিছু বলতে চায় আর তোর সাহায্য চায়। সেই অন্যায়ের কথা বলতেই ও মৃত্যুর ওপার থেকে সব নিয়ম ভেঙে তোর কাছে ফিরে আসছিল। আর আমার বন্ধনের কারণে সে এখন আর তোদের বাড়িতে প্রবেশ করতে পারছে না। আমি আমি সেই জন্যই আপনার কাছে ছুটে এসেছি বাবা। আপনি আপনি বন্ধন খুলে দিন। আমি আমার দিদির ওই অসমাপ্ত কথাটুকু শুনতে চাই। ও আমাকে কি বলতে চেয়েছিল? না না মা, এই যে ছেলে খেলা নয়। আমার বন্ধন স্বয়ং আমি ভাঙতেও যে অপারগ। আপনি দয়া করুন বাবা। বাবা, দিদি খুব কষ্ট পাচ্ছে, আমি জানি। একটিবার আপনি আমাকে ওর মুখোমুখি হওয়ার আরেকটা সুযোগ করে দিন। আমি ভয় পাবো না। আমি কথা দিলাম। রাত্রির ভিতরের এই অসীম সাহসিকতা আর দিদির প্রতি এমন গভীর ভালোবাসা দেখে সাধু বাবা চমকে গেলেন। ওর তান্ত্রিক জীবনে বহু মানুষ ওর কাছে এসেছে, মূলত অপশক্তির হাত থেকে প্রাণ বাঁচানোর কবচ নিতে, কিন্তু মৃতা দিদির প্রেতাত্মার মুখোমুখি হতে এমন মরিয়া হয়ে ছুটে আসা কোনো বোনকে উনি এর আগে কখনো দেখেননি। সাধু বাবা আবারও চোখ দুটো বন্ধ করলেন। বেশ কিছুক্ষণ পর চোখ খুলে বললেন, পথ একটা আছে। সাধু বাবার আস্তানা থেকে যখন রাত্রি বাড়িতে ফিরে এলো তখন সূর্য মধ্য গগনে। গত কয়েকদিনের থমথমে কুয়াশাটা কেটে গিয়ে অলস রোদের আলো এসে পড়েছে বাড়ির উঠোনটায়। রাত্রি সদর দরজা পেরিয়ে বারান্দায় উঠতেই একেবারে বাবার মুখোমুখি হয়ে গেল। আজ শিবেনবাবুর শরীরের অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। গত 2 দিনের সেই হাড় কাঁপানো ধুম জ্বরটা আজ সকাল থেকে ছেড়ে গিয়েছে। উনি বারান্দার আরাম কেদারায় বসে শূন্য চোখে সামনের মেঠো পথের দিকে তাকিয়েছিলেন। হাতে ধরা ছিল সাধু বাবার দেওয়া সেই রুদ্রাক্ষের মালা। রাত্রিকে দেখেই ওর চাহনিটা একটু স্থির হলো। কোথায় গিয়েছিলি মা? এত সকাল সকাল কোথায় গিয়েছিলি? কাউকে কিছু না বলে এভাবে বাড়ি থেকে বেরোতে আছে এই সময়? চারদিকে যা পরিস্থিতি। মালতীর বাড়ি গিয়েছিলাম বাবা। দিদিভাই চলে যাওয়ার পর থেকে এই 4 দেওয়ালের মধ্যে আমার দম আটকে আসছিল। একটু মনটা হালকা করতে ওর কাছে গিয়ে বসেছিলাম। ঠিকই তো। তোদের 2 বোনের মানিকজোর নাম ছিল এই গ্রামে। নিশি ছাড়া মন কেমন করে হালকা হবে রে মা? শুধু তোর কেন, এই মস্ত বড় বাড়িটার দিকে তাকা মা, কেমন ফাঁকা শ্মশান হয়ে গেছে। যে ঘরের দিকে তাকাই মনে হয় আমার নিশিমা বুঝি এইমাত্র ওরে চঞ্চল পায়ে হেঁটে গেল। নিশির কথা মুখে আসতেই শিবেন সাহার গলাটা কান্নায় বুঝে আসে। ওর চোখ দুটো নিমেষে জলে ছলছল করে ওঠে। আমার ভাগ্যটা মন্দরে রাত্রি। আমার বরদা দেবেনকে তোরা চিনিসনি? উনি দেবতা তুল্য মানুষ ছিলেন। ওনার মৃত্যুর পর আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ওই একমাত্র মেয়েটিকে আমি নিজের কলিজার ভেতরে আগলে রাখবো। সেই মেয়েটা নিজের হাতে এমন করে ওর জীবনটা শেষ করে দিল। কিসের এত যন্ত্রণা লুকিয়ে রেখেছিল ওর ওই ছোট্ট বুকের ভেতরে? ওর এই কাকুকে একটা বারও জানালো না। এই গ্লানি, এই অপরাধ বোধ আমি মরার আগে পর্যন্ত কিভাবে বয়ে বেড়াবো বলতো? আমার বুকটা যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আজ রাত্রির চোখের জল শুকিয়ে গিয়েছে, তাই সে শূন্য দৃষ্টি নিয়ে কেবল বাবার মুখের দিকে চেয়ে রইল। নিশ্ছিদ্র অন্ধকারের বুক আরো গাঢ় হচ্ছে একটানা ঝিঁঝি পোকার ডাকে। একটা রাতচরা পাখি কর্কশ শব্দে ডাকতে ডাকতে উড়ে গেল। শুকনো পাতা ঝরিয়ে বাতাস বয়ে যাচ্ছে খসমস শব্দে। সাহাপাড়ার সীমানা ছাড়িয়ে গ্রাম লাগোয়া জঙ্গলটার বেশ কিছুটা গভীরে এক বিশাল প্রাচীন বট বৃক্ষের তলায় বসে আছেন একজন জটাধারী সাধু গোছের প্রবীণ মানুষ। ওর পরনে রক্তবস্ত্র,
কপালে চন্দনের তিলক আর চোখে এক অদ্ভুত স্থির দৃষ্টি। ওর সামনে জ্বলছে একটা অগ্নিকুণ্ড। সেই আগুনের লালচে আলোয় মানুষটার মুখের বলিরেখাগুলো আরও সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। সাধু অত্যন্ত মনোযোগ দিয়ে বিড়বিড় করে কোনো এক গুচ্ছ মন্ত্র উচ্চারণ করতে করতে পাশে রাখা তামার পাত্রটি থেকে কিছু অদ্ভুত সামগ্রী একে একে যজ্ঞের আগুনে আহুতি দিচ্ছেন। অদ্ভুত জিনিসগুলো একে একে আগুনে পড়ার সাথে সাথে নীলচে আর বেগুনি শিখা দাও দাও করে জ্বলে উঠছে। সেই সাথে একটা উগ্র ঝাঝালো গন্ধ চারপাশের বাতাসকে ভারী করে তুলছে ক্রমশ। হঠাৎই বনের ভেতরের শুকনো পাতা মারিয়ে কারো এগিয়ে আসার ধীর শব্দ কানে আসে। কিছুক্ষণের মধ্যে অন্ধকারের গভীর থেকে প্রায় নিঃশব্দে হেঁটে এসে জ্বলন্ত অগ্নিকুণ্ডটার ঠিক উল্টো দিকে বসে এক তরুণী। ওর সারা শরীর একটা কালো চাদরে ঢাকা, মুখটা ঘোমটার আড়ালে। সাধু মেয়েটার দিকে না তাকিয়েই গম্ভীর গলায় বললেন, সময় আসন্ন মা, আরও একবার জিজ্ঞাসা করছি, তুমি প্রস্তুত তো? মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর এক নিষ্পৃহ হাড় হিম করা গলায় উত্তর দিল, হ্যাঁ বাবা, যতক্ষণ না তার শেষ ইচ্ছে পূরণ হচ্ছে ততক্ষণ যেন তাকে কেউ আটকাতে না পারে। সাধুর মুখে ক্ষীণ হাসি ফোটে। এবার একটা দীর্ঘশ্বাস ফেলে যজ্ঞে শেষ আহুতি দিয়ে তিনি বললেন, প্রেত লোকের নিয়ম যে বড় কঠিন রে মা, বড় কঠিন। আমি প্রস্তুত হয়েই এসেছি বাবা। সাধু বাবা হাত উঁচিয়ে ইশারা করলেন। মেয়েটি ওর চাদরের ভেতর থেকে ডান হাতটা যজ্ঞের আগুনের দিকে বাড়িয়ে দিল। ওর হাতে শক্ত করে ধরা এক গোছা লম্বা কালচে চুলের বেনি। তারপর কোনো রকম দ্বিধা ছাড়াই হাতটাকে আগুনের একেবারে কাছে নামিয়ে আনল। লোভী আগুনের জীব নিমেষের মধ্যে গ্রাস করে নিল সেই লম্বা চুলের গোছা। ওনা চুলের এক তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল চারপাশে, আর ঠিক সেই মুহূর্তে চারিদিক কাঁপিয়ে একটা প্রচণ্ড দমকা হাওয়া ধেয়ে এলো। যজ্ঞের আগুনটা নিভে যাওয়ার মতো করে কেঁপে উঠল। সেই উদ্ভ্রান্ত বাতাসে মেয়েটির মাথার ওপর থেকে কালো কাপড়ের ঘোমটাটা এক ঝটকায় সরে যায়। যজ্ঞের সেই কম্পমান প্রায় নিভে আসা আলোয় ক্ষণিকের জন্য মেয়েটার মুখটা দেখা যায়। রাত তখন প্রায় 2টো। চারিদিক এক থমথমে নিরেট নিস্তব্ধতায় মগ্ন। কেবল ঘরের এক কোণে রাখা ঘড়িটার টিকটিক শব্দ শোনা যাচ্ছে। নিজের ঘরে খাটের উপর অঘরে ঘুমাচ্ছিলেন শিবেন সাহা। ওর মনের কোণে আজ আর কোনো ভয় বা চিন্তা নেই। তাছাড়া গলায় আর হাতে বাঁধা রয়েছে সাধু বাবার দেওয়া সেই খাঁটি তামার জাগ্রত মাদুলিয়ার কবচ। ফলত ভয়ের আর কোনো হেতুই নেই। তাই শিবেনের ধারণা এখন সে সম্পূর্ণ সুরক্ষিত। কিন্তু নিয়তি বোধহয় অন্য কিছু ভেবেছিল। হঠাৎই শিবেন ঘুমের মধ্যেই কেমন উসখুস করতে লাগে। নাইট ল্যাম্পের আলোটা যেন একটু কাঁপছে। সেই কম্পমান আলোতেই দেখা গেল শিবেন বাবুর গলার সেই তামার মাদুলিটায় কিছু একটা ঘটছে। দেখতে দেখতে ফুটন্ত লোহার মতো সেটা গরম হয়ে উঠল। তারপর মুহূর্তের মধ্যে সেটা কালো হতে শুরু করল। হাতের কবচটারও একই অবস্থা হলো। দেখতে দেখতে কুচকুচে কালো হয়ে ফেটে চৌচির হয়ে মাটিতে পড়ে গেল। শিবেন সাহা যন্ত্রণায় চিৎকার করে বিছানায় ধরফর করে উঠে বসলেন। আর সঙ্গে সঙ্গে ওর নজর গেল মেঝের দিকে। দেখল সাধু বাবার দেওয়া সেই কবচ আর মাদুলি নীল রঙের এক আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ভয়ে আতঙ্কে কাঠ হয়ে গেলেন শিবেন সাহা। এই সময় জানলার বন্ধ কাজগুলো হঠাৎ ঝনঝন শব্দ করে ভেঙে গুড়িয়ে গেল। আর ঠিক তখনই ভাঙা জানলার ফাঁক দিয়ে ঘরের ভেতর ধেয়ে এলো
এক হাড় হিম করা কালচে কুয়াশা। সে কুয়াশা দেখতে দেখতে এক কুৎসিত বিশালাকার কালো অবয়বের রূপ নিল। শিবেন সাহার চক্ষু বিস্ফারিত। এখন তার সামনে যে মূর্তি শূন্যে ভাসমান, তাকে তিনি বিলক্ষণ চেনেন। এই যে তার প্রাণ, তার নিশি। নিশি শিবেন সাহার দিকে চেয়ে বিকৃত ভঙ্গিতে নিঃশব্দ হাসি হাসছে। না, আমাকে ভয়ে খাটের কোণে কুঁকড়ে গিয়ে গোঙাতে লাগলেন। তার কণ্ঠনালী ক্রমে অবশ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে নিশির ধোঁয়াটে অবয়বটা পুনরায় ভেঙে গিয়েছে। সেটা এখন আবারও কালো ধোঁয়ায় পরিণত হয়ে ঘরের সিলিং জুড়ে এক ভয়ঙ্কর ঘূর্ণির মতো পাক খাচ্ছে। কয়েক পা খেয়েই সেই পৈশাচিক কালো ধোঁয়াটা এক তীব্র গতিতে শিবেন সাহার দিকে ধেয়ে এলো এবং ওর হাত পা আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। আর তারপরেই ঘটল ঘটনাটা। শিবেন বাবুর চোখ দুটো উল্টে সম্পূর্ণ সাদা হলো, মুখটা এক অলৌকিক টানে হা হয়ে গেল। আর ঠিক তখন সেই কুচকুচে কালো ধোঁয়ার মস্ত বড় গোছটা ওর হা করা মুখ আর নাকের ফুটো দিয়ে শরীরের ভেতর গল গল করে প্রবেশ করতে লাগলো। কয়েক সেকেন্ড পর ওর শরীরটা বিছানার ওপর এক অদ্ভুত ভঙ্গিতে ধনুকের মতো বেঁকে গেল। ছটফট করতে লাগলেন। যন্ত্রণাদায়ক কাতরানো খানিক সময় চলল, তারপর আবারও স্থির হলো তার শরীরটা। একটা অদ্ভুত তৃপ্তির অট্টহাসি খেলে গেল তার মুখে। হাসিটা সারা ঘরে প্রতিধ্বনিত হলো। হাসতে হাসতে শিবেন সাহার শরীরটা একসময় শান্ত হয়ে বিছানায় পড়ে যায়। সকালের আলো ফুটতেই সাহাবাড়ির সামনে পুলিশের গাড়ির কর্কশ সাইরেনের শব্দ শোনা যায়। বুটের ভারী আওয়াজ এবং সেই সাথে গ্রামবাসীদের হইচই গুঞ্জন। আসলে সকাল হতেই সাহাবাড়ির মস্ত বড় উঠোন জুড়ে এক নজিরবিহীন অদ্ভুত কাণ্ড ঘটে গিয়েছে। সাহাবাড়ির উঠোনের ঠিক মাঝখানে মাটির ওপর কোনো আসন ছাড়াই উন্মাদের মতো বসে আছেন শিবেন সাহা। ওর চোখ দুটো অদ্ভুত, চাহনি স্থির আর শূন্য। ওর চারিদিক গোল করে ঘিরে দাঁড়িয়ে আছেন মহকুমা থানার বড়বাবু এবং বেশ কিছু বন্দুকধারী পুলিশ অফিসার। আজ ভোরবেলা শিবেনবাবু নিজেই থানায় জরুরি তলব পাঠিয়ে পুলিশকে নিজের বাড়িতে ডেকে এনেছেন। আর এই অদ্ভুত খবর রটে যেতেই গোটা সাহাপাড়া আর আশেপাশে গ্রামের বেশ কিছু মানুষের ভিড় এসে উঠোন উপচে পড়েছে। সবার চোখে মুখে চরম বিস্ময়। শিবেনবাবু ওর সেই চেনা রাশভারী গলাটা হারিয়ে এখন এক অদ্ভুত ভঙ্গিতে কি সব বলে চলেছেন। এক দৃষ্টে সামনে বসা বড়বাবুর দিকে চেয়ে বিকৃত এক হাসি হেসে তিনি বলছেন, শুনুন বড়বাবু, শুনুন, লিখে নিন, আমার প্রতিটা কথা লিখে নিন। শাহপাড়ার এই শিবেন সাহা কোনো ধার্মিক মানুষ নয়, এক নম্বরের খুনি আর পাপিষ্ট। এই গ্রামের সবাই জানে আমি আমার ভাইজি নিশিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। ধুর, ওসব আমার সাজানো নাটক ছিল, সব নাটক। আসল সত্যটা আজ আমি নিজের মুখে ফাঁস করছি। বড়বাবু ডায়েরি বার করলেন। তারপর গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, শিবেনবাবু, আপনি যা বলছেন তা সজ্ঞানে বলছেন তো? সজ্ঞানেই বলছি বড়বাবু,
আমাদের এই বাড়ির পেছনে বটতলার প্রেতপুরি কোনো ভূতের আস্তানা নয়, ওটা ছিল আমাদের কাঁচা টাকা বানানোর কারখানা। ওই ভাঙা কুঠিরের ভেতরে আমরা বছরের পর বছর ধরে নিষিদ্ধ সব কাজ চালাতাম। আমি সহ এই গ্রামের প্রধান দামোদর বাবু, বিনীত, গণেশ আর নিতাই, সেই সাথে আরো অনেকে মিলে এই কারবার চালাতাম। কি জানেন, মাদক দ্রব্য পাচার করতাম আমরা, মাদক দ্রব্য। সেই শহরের বড় বড় চোরা কারবারিদের কাছে পাচার করতাম। শিবেনবাবুর মুখ থেকে এসব কথা শোনা মাত্রই উঠোনে উপস্থিত গ্রামবাসীদের মধ্যে এক তীব্র গুঞ্জন আর হাহাকার শুরু হয়ে গেল। কিন্তু পাপের ঘোড়া তো একদিন পূর্ণ হয় বড়বাবু। সেদিন কুয়াশা ঘেরা সকালে আমার বরদা দেবেন মাস্টারের সেই অভাগী মেয়ে নিশিতা কি করে যেন ওই প্রেতপুরি কুঠিতে ঢুকে পড়েছিল। কত করে ওদের বারণ করেছিলাম ওদিকে না যেতে, না যেতে, যার জন্য আমরা একটা ভূতের গল্প রটিয়ে দিয়েছিলাম গ্রামে। সেসব আসলে গ্রামের মানুষদেরকে বোকা বানিয়ে কাজ হাসিল করার কৌশল ছিল। কিন্তু সেই দিন এই অভাগী নিশি আমাদের ওই মাদক তৈরি করার গোপন ডেরাটা নিজের চোখে দেখে ফেলল। তারপর ওকে কি আর বাঁচিয়ে রাখা যায় বড়বাবু? দিলাম সালি টুটি চেপে, তারপর দিলাম চলিয়ে। চলিয়ে দিলাম, চলিয়ে দিলাম। চলুন, আমায় গ্রেপ্তার করুন, আমাদের ডেরা থেকে আফিমের বস্তাগুলো উদ্ধার করুন। আমার যেন ফাঁসি হয়, ফাঁসি। শিবেন সাহার এই হাড় হিম করা স্বীকারোক্তি যখন শেষ হলো, তখন উঠোনে উপস্থিত প্রত্যেকটা মানুষ স্তব্ধ। তারা কল্পনাও করতে পারেনি এই মানুষটা এত কিছু করতে পারে। এতদিন তারা শিবেন সাহাকে যেভাবে দেখেছে, আসলে সে সবই তার অভিনয়। মূলত এই ব্যাপারটাই বোধহয় তাদের হজম করতে সময় লাগছে। সাহা বাড়ির প্রত্যেকটি সদস্য হতবাক, কেবল রাত্রি ছাড়া। পাড়ার লোকজন, বাড়ির লোকজন, সকলের দৃষ্টি তখন শিবেন সাহার দিকেই ছিল। এই সময় কেউ যদি একবার সাহা বাড়ির দোতলার জানলাটার দিকে তাকাতো, তাহলে দেখতে পেত চোখে জল আর মুখে হাসি নিয়ে যে মেয়েটা সেখানে দাঁড়িয়ে রয়েছে, সেটা তাদের চেনা রাত্রি নয়। মানুষজন যতটা না অবাক হয়েছে শিবেন সাহার স্বীকারোক্তি শুনে, বোধহয় তার থেকেও বেশি অবাক হয়ে যেত রাত্রির এই রূপ দেখে। চোখের নিচে জমাট বেঁধেছে কালির মোটা আস্তরণ, হাত পাগুলো সরু সরু হয়ে গিয়েছে। আর কোথায় তার সেই মাথা ভর্তি চুল? কোথায় বা সেই লম্বা বেনি, যেটা দুলিয়ে এই তো কদিন আগে পর্যন্ত কত দস্যিপনা করে বেরিয়েছে সে? বলেছিলাম না দিদি, আমার চুলটা ভালো না, আমার তোর মতো কোকড়ানো চুল চাই। পথ একটা আছে। কি পথ বাবা, কি পথ আছে? দোহাই দোহাই আপনার, আমায় বলুন। আমি দিদিভাইয়ের ওই অসমাপ্ত কথাটুকু না জানা পর্যন্ত যে মরতেও পারবো না। সে সত্য জানতে গেলে আমাদের প্রেত লোকের নিয়ম ভাঙতে হবে মা। আমি আমার এই সিদ্ধ আসনে এখনই তন্ত্রমন্ত্রের জোরে তোর মৃতা দিদি নিশিকে আহ্বান জানাবো। ওর সেই প্রেতাত্মাকে এই চণ্ডী আসনে টেনে এনে ওর নিজের মুখ থেকেই আমরা শুনবো সে আসলে কি চায়, ওর সাথে কি ঘটেছিল সেদিন। ওর জবানবন্দি শোনার পর ওর আত্মাকে কিভাবে মুক্ত করা যায়, আর ওই তান্ত্রিক বন্ধন কিভাবে ভাঙা যায়, সেই পথ আমি তোকে বাতলে দেব। কিন্তু মনে রাখিস রাত্রি, ওর সেই অশরীরী রূপ কিন্তু সাধারণ মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। বল, তুই কি ওর মুখোমুখি হতে রাজি?
আমি রাজি বাবা। আমার নিজের দিদিভাইকে আমি কোনো দিন ভয় পাবো না। ও যত বিভৎস রূপেই আসুক, আমি ওর মুখ থেকে সত্যটা শুনতে চাই। আপনি ওকে ডাকুন বাবা, আপনি ডাকুন। সাধু বাবা ওর চারপাশের ধনুচিতে কিছু কালো দ্রব্য ছুঁড়ে দিতেই তীব্র নীল রঙের ধোঁয়া উঠতে শুরু করলো। ওর হাতের রুদ্রাক্ষের মালাটা এক অদ্ভুত গতিতে ঘুরতে লাগলো। তারপর দুই হাত আকাশে তুলে মন্ত্র পাঠ শুরু করলেন। ঐং হ্রিং ক্লিং চামুণ্ডাই নমালিনী নমো নিত্যং। ওম নমালিনী ওম নমালিনী চামুণ্ডাই নমো নিত্যং। চারপাশের পরিবেশ এক লহমায় বদলে গেল। বটের ডালগুলো এমনভাবে মরমর করে দুলতে লাগলো যেন কোনো অদৃশ্য দানব সেগুলোকে মোটকে দিতে চাইছে। তারই মধ্যে গাছের প্রতিটি ডালে কোথা থেকে উড়ে এসে একে একে জড়ো হতে লাগলো অসংখ্য কাকের দল। বটের কোটর থেকে শত শত কালচে ছায়া বেরিয়ে এসে চারিদিকের বাতাসে তীব্র গতিতে পাক খেতে শুরু করলো। দেখতে দেখতে ঘরের তাপমাত্রা নেমে গেল হিমাঙ্কের নিচে। রাত্রি স্পষ্ট অনুভব করলো ওর নিঃশ্বাস থেকে বরফের মতো ঠান্ডা ধোঁয়া বেরোচ্ছে। আর ঠিক এই সময় ধনুর সেই নীলচে ধোঁয়ার ঘূর্ণির মাঝখান থেকে ধীরে ধীরে মূর্ত হয়ে উঠল এক বিকৃত বিভৎস নারী মূর্তি। ওর রূপ দেখে রাত্রির বুকের ভেতরটা আতঙ্কে হিম হয়ে গেল। নিশির সে সুন্দর মুখ আজ আর নেই। ওর এক রাশ কোঁকড়ানো চুল ভয়ানক ভঙ্গিতে উঠছে, চোখ দুটো রক্ত জবার মতো টকটকে লাল, আর তার থেকে অবিরল ধারায় ঝরে পড়ছে ঘন কালো রক্ত। ওর নাকের ফুঁটো দিয়ে রক্তের সরু রেখা নেমেছে। গলার শ্বাসনালীটা ফাঁসের টানে ছিঁড়ে গিয়ে এক কুৎসিত ক্ষত তৈরি করেছে। একটা ভাঙা ভাঙা ছেঁড়া শব্দ শোনা গেল। রাত্রি, রাত্রি, বোন আমার। রাত্রি কেঁদে উঠে হাত বাড়িয়ে দেয়। দিদিভাই, দিদিভাই, দিদিভাই বল, তোর সঙ্গে সেদিন কি হয়েছিল? তুই তুই আত্মহত্যা করিসনি? আমি জানি। তোকে কে মেরেছে দিদিভাই? বল, কে মেরেছে? সেদিন সকালে তুই অকাতরে ঘুমাচ্ছিলিস রে বনু। আমি ঘরের বাইরে আসতেই তিন্নি আফতারে ওর বলটা খুঁজতে খুঁজতে সবার চোখ এড়িয়ে ওই বটের বনের অভিশপ্ত প্রেতপুরীর কুটিরে ঢুকে পড়েছিলাম। আর সেখানে গিয়ে যা দেখলাম বোন, তা দেখা মাত্র আমার পায়ের তলার মাটি সরে গেল। সেই ভাঙা ঘরের মেঝে জুড়ে পাকা তেঁতুলের মতো ছড়িয়ে মেলে রাখা ছিল শুকনো পোস্তর আঠা। আমাদের গায়ের প্রধান দামোদর বাবু, বিনীত কাকা, গণেশ জ্যাঠামশাই আর প্রধানের দুই পোষা গুন্ডা, ওই নিতাই আর গলা কাটা কানাই মিলে সেই আঠার মণ্ড দিয়ে কিছু একটা করছিল। আমি ওখানে ওদের কথাবার্তা শুনে বুঝতে পারি ওরা আফিমের চোরাচালানের ব্যবসার সঙ্গে জড়িত। ওরা ওসব শহরের বাজারে বেচে মানুষের ক্ষতি করে নিজেরা বহাল তবিয়াতে বাঁচবে। সেদিন আমি নিজের চোখে সব দেখে ফেলেছিলাম। আমি ভয় পালিয়ে আসছিলাম, কিন্তু প্রধান কাকা আমায় দেখে ফেলে। আমার পিছু পিছু কাটারি হাতে তাড়া করে এলো নিতাই আর কানাই। আমি বনের কাটা ঝোপে গায়ের চামড়া ছিঁড়ে প্রাণপণে দৌড়াতে দৌড়াতে যখন বনের সীমানায় এলাম, তখন কুয়াশার মধ্যে তোর বাবা শিবেন শাহকে দেখতে পেলাম। কাকুর বুকে আছড়ে পড়েছিলাম। কাকু নিতাই আর কানাইকে তাড়িয়ে দিলে আমায় আগলে নিয়ে নিজের ঘরে নিয়ে এলো। আমি কাকুর ঘরে এসে আমার ওড়নার খুঁট থেকে তুলে আনা পোস্তর আঠার প্রমাণটা দেখিয়ে বললাম, চলো কাকু, এক্ষুনি পুলিশের কাছে চলো। আমি প্রমাণ দেখাতে এতটাই ব্যস্ত ছিলাম বনু, যে কাকুর শান্ত চোখ দুটো যে কখন বদলে গিয়েছে আমি খেয়াল করিনি। এসব ঝামেলায় জড়াস না মা,
যা যা যা, বোনকে কি ঘুম থেকে তোল, তোদের নতুন শাড়ি কিনে দেবো। কিন্তু আমি তখন মরিয়া। আমি কিছুতেই এই আফিমের কারবার আমাদের গ্রামে গজিয়ে উঠতে দেব না। আমি বারবার বলতে লাগলাম আমি থানায় যাব। ঠিক তখন শিবেন সাহা ওর আসল পিশাচ রূপটা বের করলো। এই সালি, তোকে মাতব্বরি করতে নিষেধ করছি আবার। শোন, তবে তোর বাপ দেবীন মাস্টারকেও আমি এই আফিমের ব্যবসার কথা জেনে ফেলার অপরাধে জলঙ্গির ঘাটে ভবলীলা সাঙ্গ করে দিয়েছিলাম। আজ তুইও সেই একই গোয়ার্তুমি শুরু করেছিস। যে কাকুকে আমি ঈশ্বরের মতো পুজো করতাম সেই আমার বাবাকে খুন করেছে। আমি কিছু বুঝে ওঠার আগে শিবেন সাহা একটা ভারী বালিশ হাতে আমার দিকে এগিয়ে এলো। ও আমার মুখের ওপর বালিশ চাপা দিয়ে দেয়ালের শক্ত করে চেপে ধরলো। আমি বাঁচার জন্যে চটফট করছিলাম, কিন্তু ওর হাত একবারও কাঁপেনি। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আমি ওর চোখের সামনে মরে গেলাম। আমার চোখ নাক পেটের রক্ত বেরোলো, রক্তে বালিশ ভিজে গিয়েছিল। তারপর ও একটু ঘাবড়ে গিয়েছিল। ঘাবড়ে ওই প্রধান নিতাই আর কানাইকে ডেকে এনে আমার নিথর দেহটা সিলিং ফ্যানে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার নাটক সাজালো। রাত্রি বোন আমার বাবার খুনি তোর নিজের বাবা। তুই এই খুনিদের শাস্তি দিতে পারবি তো বোন? নিশির শেষ চিৎকারের সাথে সাথেই এক প্রচণ্ড দমকা হাওয়া ধুনোর ধোঁয়াটাকে উড়িয়ে নিয়ে গেল। ধোঁয়াটে শরীরটা মিশে গেল বাতাসে। কালচে অন্ধকারটা কেটে গিয়ে আবারও দুপুরের ম্লান রোদ ফিরে এলো। নিজের বাবার এই ভয়ানক নক্কারজনক কুকীর্তির কথা নিজের মৃতা দিদির মুখে শুনে রাত্রি ততক্ষণে পাথর বনে গিয়েছে। ওলট পালট হয়ে যাওয়া পৃথিবীটা তখন যেন নিমেষে একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সাধু বাবা আসন ছেড়ে উঠে রাত্রির সামনে এসে দাঁড়ালেন। তার মুখও এখন গম্ভীর। শোন রাত্রে, আমি নিজের হাতে যে শক্তিশালী বন্ধন করে এসেছি তার কারণে নিশির আত্মা শত চেষ্টা করলেও শিবেনের সীমানায় ঢুকতে পারবে না। এমনকি আমার কবচ সর্বদা রক্ষা করবে শিবেনকে। আর নিশি যদি ওর প্রতিশোধ নিতে না পারে তবে নিশি কোনো দিনও মুক্তি পাবে না। এইরূপ কষ্ট নিয়ে এ সংসার ধ্বংসের আগের মুহূর্ত পর্যন্ত প্রেত হয়ে ঘুরে বেড়াবে ইহ জগতে। তবে কি পথ আছে বাবা? ওই বন্ধন ভাঙতে হবে, এবং সেটা করতে গেলে নিশির নিজের শক্তিকে বহু গুণে বাড়িয়ে তুলতে হবে। আর এই সদ্য প্রেতজনী প্রাপ্ত আত্মার শক্তি বাড়ানোর একমাত্র গুচ্ছ পদ্ধতি হলো বলিদান। আর যেহেতু এ জগতে তুই একমাত্র ওর সব থেকে কাছের কেউ যে ওর এই সত্যটা জানলি, তাই তোকেই সেই কাজ করতে হবে। রাত্রি কেমন ঘোরের মধ্যে বলে, আমাকে কি করতে হবে বাবা? আমাকে বলে দিন। তোকে এক জটিল পৈশাচিক তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে এই জগতের তোর সবচেয়ে প্রিয় জিনিসের বলিদান দিতে হবে। বল রাত্রে, তুই কি রাজি? আমি রাজি বাবা, আপনি আমায় বলুন কি করতে হবে। রাত্রির মাথায় হাত রেখে তিনি বললেন, বেশ, তবে আজ মাঝরাতের পর তোকে আসতে হবে। আমি আমার সমস্ত আয়োজন করে রাখব। ওখানেই হবে নিশির সেই শক্তির জাগরণ।
আপনারা শুনছিলেন শাম্মী জাহান সুমির কাহিনী নিশিরাত্রি। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের গল্পগুলো শেয়ার করে নিন। আজকের মতো সময় এখানে শেষ হচ্ছে, তবে খুব শীঘ্রই আবার হাজির হব আরও কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।